শুরু করব। আচ্ছা দেখেন, প্রথম যে টপিক সেটা হচ্ছে আপনার নিউক্লিওফাইল এবং ইলেকট্রোফাইল। প্রথম যে টপিক সেটা হচ্ছে আপনার নিউক্লিওফাইল এন্ড ইলেকট্রোফাইল। তো নিউক্লিওফাইল এবং ইলেকট্রোফাইল, আচ্ছা তো বিক্রিয়া বুঝতে গেলে আপনাকে নিউক্লিওফাইল এবং ইলেকট্রোফাইল সম্পর্কে খুব ভালো আইডিয়া রাখতে হবে। আমি আবারও বলতেছি, বিক্রিয়া বুঝতে গেলে আপনাকে নিউক্লিওফাইল এবং ইলেকট্রোফাইল সম্পর্কে খুবই ভালো আইডিয়া রাখতে হবে। এখন নিউক্লিওফাইল এবং ইলেকট্রোফাইল কি জিনিস সেটা একটু বোঝানোর চেষ্টা করি। ওকে, মনে করো আমাদের কাছে একটা যৌগ আছে এবি, একটা যৌগ আছে এবি। এখন এবি যৌগটা যদি ভাঙে তাহলে উৎপন্ন হচ্ছে ধরো এ প্লাস এবং বি মাইনাস, এ প্লাস এবং বি মাইনাস, তাই না? অর্থাৎ একটা হয়ে যাচ্ছে ক্যাটায়ন আর একটা হয়ে যাচ্ছে অ্যানায়ন, একটা হয়ে যাচ্ছে ক্যাটায়ন এবং আরেকটা হয়ে যাচ্ছে কি অ্যানায়ন। সবাই একটু নোট করবা এবং ক্লাস শেষে নোটটা একটু গ্রুপে সাবমিট করবা, ঠিক আছে? আচ্ছা তো দেখো, এই যে ক্যাটায়ন যেটা আছে, এই ক্যাটায়নটার বৈশিষ্ট্যটা কি? এই ক্যাটায়নটার পাশে যদি কোনো নেগেটিভ চার্জ আসে, কথাটা বুঝো, এই ক্যাটায়নটার পাশে যদি কোনো নেগেটিভ চার্জ আসে, তাহলে কি করবে এই ক্যাটায়ন? সেই নেগেটিভ চার্জটাকে গ্রহণ করার মতো অ্যাবিলিটি রাখবে কি রাখবে না? অবশ্যই রাখবে, তাই না? অবশ্যই রাখবে। ফর এক্সাম্পল মনে করেন যে এটা হচ্ছে একটা ক্যাটায়ন, এই যে এটা হচ্ছে একটা ক্যাটায়ন, এই যে এটা হচ্ছে একটা ক্যাটায়ন। এখন এটার পাশে মনে করেন যে নেগেটিভ চার্জ বলতে আমরা ধরে নিচ্ছি একটা ইলেকট্রন আসলো, এটার পাশে একটা ইলেকট্রন আসলো। তো এই যে এটা হচ্ছে একটা ইলেকট্রন। এখন এই ক্যাটায়নটা কি করবে? নিশ্চয়ই এই ইলেকট্রনটাকে আকর্ষণ করবে। এই ক্যাটায়নটা কি করতেছে? ইলেকট্রনকে আকর্ষণ করতেছে। তাহলে এইটা আমরা বলতে পারি না যে ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখাচ্ছে। এটা কি দেখাচ্ছে? এই ক্যাটায়নটা ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখাচ্ছে। কথাটা ঠান্ডা মাথায় বুঝেন, ইলেকট্রনের প্রতি কি দেখাচ্ছে? আকর্ষণ দেখাচ্ছে। এখন এটাকে যদি আমরা ইংলিশে বলি, ইংলিশে কনভার্ট করি, ইলেকট্রন মানে হচ্ছে ইলেকট্রন আর আকর্ষণের ইংরেজি হচ্ছে ফাইল। আকর্ষণের ইংরেজি কি? ফাইল, রাইট? সো ইলেকট্রন প্লাস ফাইল আমরা ইন শর্ট একবারে বলতে পারি ইলেকট্রোফাইল। কি বলতে পারি আমরা? ইলেকট্রোফাইল। তাহলে দেখেন, যে সকল আয়ন বা মূলক ধনাত্মক হবে তাদেরকে আমরা কি বলবো? ইলেকট্রোফাইল বলবো। ক্লিয়ার? অ্যানায়ন, এই যে অ্যানায়ন যেটা দেখতে পাচ্ছেন, এই জিনিসটা কি করবে? এই অ্যানায়ন জিনিসটা হচ্ছে আপনার নিশ্চয়ই পজিটিভ কোনো চার্জকে আকর্ষণ করবে, রাইট? তো আমি বলতে পারি অ্যানায়নটা কি করবে? কোনো একটা পজিটিভ চার্জকে আকর্ষণ করবে, আচ্ছা খেয়াল করেন শুধু, যদি পজিটিভকে আকর্ষণ করে কোনো একটা অ্যানায়ন, তখন সেটাকে আমরা কি বলতে পারি? পজিটিভের প্রতি আকর্ষণ, রাইট? আমরা সেটাকে তখন সংক্ষেপে কি বলতে পারি? পজিটিভের প্রতি আকর্ষণ। পজিটিভ চার্জ কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। তাহলে পজিটিভ মানে হচ্ছে তোমার নিউক্লিয়াস, আর আকর্ষণ ইংরেজি কি? ফাইল। আকর্ষণ ইংরেজি হচ্ছে কি? ফাইল। নিউক্লিয়াস প্লাস ফাইল, ইন শর্ট আমরা বলতে পারি নিউক্লিওফাইল। ওকে, সো ইন শর্ট দেখেন, আমরা একবারে যদি বোঝার চেষ্টা করি, ইন শর্ট আমরা বলতে পারি, দেখেন যে সকল মূলক বা আয়ন পজিটিভ টাইপের হবে, কেমন টাইপের হবে? পজিটিভ বা ক্যাটায়ন হবে, তারা কি করবে? নেগেটিভ চার্জকে আকর্ষণ করবে, তাদেরকে আমরা বলবো ইলেকট্রোফাইল জৈব যৌগের ভাষায়। আর যারা জন্ম অনুসারে অ্যানায়ন হবে, অর্থাৎ নেগেটিভ হবে, কিন্তু আকর্ষণ করবে কাকে? নেগেটিভ চার্জ কাকে আকর্ষণ করবে? পজিটিভকে। তাদেরকে আমরা বলবো নিউক্লিওফাইল। তাহলে ইলেকট্রনের বাংলা কি হয় দেখেন তো? ইলেকট্রোফাইলের বাংলা কি হয়? ইলেকট্রোফাইলের বাংলা আমরা বলতে পারি ইলেকট্রন আকর্ষী। আর নিউক্লিওফাইলের বাংলা আমরা বলতে পারি ধনাত্মক আকর্ষী। এখন দেখেন, যে ইলেকট্রনকে আকর্ষণ করবে তার বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত? পজিটিভ। তার মানে ইলেকট্রোফাইল হচ্ছে জন্মগতভাবে পজিটিভ। নিউক্লিওফাইলের বাংলা কি বলছি? ধনাত্মক আকর্ষী। তাহলে যে নিউক্লিওফাইলকে, মানে যেটা নিউক্লিওফাইল হবে, সে হচ্ছে তোমার ধনাত্মককে আকর্ষণ করবে, তাহলে তার জন্মগত বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত? নিশ্চয়ই নেগেটিভ হওয়া উচিত। তাহলে মাথায় রাখবেন, ইলেকট্রোফাইল হচ্ছে পজিটিভ আর নিউক্লিওফাইলটাকেই নেগেটিভ। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। ওকে, আচ্ছা মাহি ভাইয়া কবে ক্লাস নেবে? মাহি ভাইয়া খুব দ্রুতই ক্লাস নেবে। শিডিউল দেখেন, শিডিউল দেখলেই বুঝতে পারবেন মাহি ভাইয়ের ক্লাস শিডিউল অনুসারে পাবেন। ওকে ফাইন, এবার আসেন,
তাহলে আমরা নিউক্লিওফাইল এবং ইলেকট্রোফাইলের বেসিক কনসেপ্টটা বুঝতে পারছি, রাইট? তো এবার আমরা নিউক্লিওফাইল নিয়ে আরো ডিটেইলসে চলে যাই। দেখেন, ফার্স্ট অফ অল ইলেকট্রোফাইল। আচ্ছা, ইলেকট্রোফাইল এই শব্দের অর্থ কি ছিল? শব্দের অর্থ ছিল ইলেকট্রন প্লাস ফাইল, অর্থাৎ যারা ইলেকট্রনকে আকর্ষণ করবে, সোজা বাংলায় ইলেকট্রনকে আকর্ষণ করবে তাদেরকে আমরা কি বলবো? ইলেকট্রোফাইল বলবো, রাইট? তাই না? কোনো কনফিউশন আছে? কনফিউশন নাই। দেখি তো এখন ইলেকট্রনকে কারা কারা আকর্ষণ করতে পারে। ফর এক্সাম্পল আমি লিখলাম CH3+। দেখেন তো এই CH3+ এইটা ইলেকট্রনকে আকর্ষণ করতে পারে কি পারে না? হ্যাঁ, অবশ্যই পারে, তাই না? এটাকে আমরা কি বলতে পারি? ইলেকট্রোফাইল বলতে পারি। আমি লিখলাম ক্লোরিন প্লাস, এটা কি ইলেকট্রনকে আকর্ষণ করতে পারে কি পারে না? পারে। তাহলে এই ক্লোরিন প্লাস হচ্ছে ইলেকট্রোফাইল। লিখলাম ব্রোমিন প্লাস, তাহলে এটাও কি ইলেকট্রোফাইল। লিখলাম CH3 CH2+, এটা কি? নিশ্চয়ই ইলেকট্রোফাইল, তাই না? এইখানে যে আপনারা উদাহরণগুলো দেখতেছেন সবগুলা কিসের উদাহরণ বলেন তো? ইলেকট্রোফাইলের উদাহরণ। ক্লিয়ার? অর্থাৎ সামথিং পজিটিভ বিক্রিয়াতে, জৈব যৌগের বিক্রিয়াতে সামথিং পজিটিভ যদি আপনি পান তাহলে বুঝতে হবে সেটা কি? ইলেকট্রোফাইল। ক্লিয়ার এটুকু? আচ্ছা, এছাড়া আরো এক ধরনের ইলেকট্রোফাইল আছে। দেখেন, আরো এক ধরনের ইলেকট্রোফাইল আছে, সেটাকে আমরা বলি প্রশম ইলেকট্রোফাইল। এইটার উদাহরণ ভর্তি পরীক্ষায় প্রচুর 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 পরিমাণে আসে। আমি আবারও বলতেছি, বাচ্চারা ভালো করে শুনে রাখেন, এই যে প্রশম ইলেকট্রোফাইলের উদাহরণ ভর্তি পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। 100% লিখে রাখেন ফর ম্যাথ। মেডিকেলের জন্য 100% ইম্পর্টেন্ট ইলেকট্রোফাইলের উদাহরণ। মেডিকেলের জন্য 100% ইম্পর্টেন্ট ইলেকট্রোফাইলের উদাহরণ। মেডিকেলের জন্য 100% ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রশম ইলেকট্রোফাইল কারা? সেটা একটু আমরা শিখে আসি। প্রশম ইলেকট্রোফাইল কারা? আচ্ছা, প্রশম ওয়ার্ড থেকে মাথায় রাখবেন, প্রশম মানে হচ্ছে চার্জ নিরপেক্ষ। প্রশম মানে কি? চার্জ নিরপেক্ষ। প্রশম মানে হচ্ছে চার্জ নিরপেক্ষ, অর্থাৎ টোটাল চার্জ কত হবে? 0 হবে। টোটাল চার্জ 0, তাহলেই তো তখন সেটাকে আমরা কি বলি? চার্জ নিরপেক্ষ বলি। এখন টোটাল চার্জ যখন কখন 0 হয় বলেন তো? টোটাল চার্জ কখন 0 হয়? যখন একটা যৌগ হয়, যৌগের কিন্তু টোটাল চার্জ 0 হয়। আমি আবারও বলতেছি, যৌগের টোটাল চার্জ কত হয়? 0 হয়। তাহলে মাথায় রাখবেন যৌগ। তাহলে প্রশম ইলেকট্রোফাইলের উদাহরণ যদি আমি বলি, প্রশম ইলেকট্রোফাইলের উদাহরণ বলতে গেলেই আগে আপনাকে মাথায় রাখতে হবে যে প্রশম ইলেকট্রোফাইল কারা হবে? একটা যৌগ হবে। প্রশম ইলেকট্রোফাইল কারা হবে? একটা যৌগ হবে। এটুকু মাথায় রাখবেন, খুব ভালো করে মাথায় রাখবেন, ঠিক আছে? ক্লিয়ার এটুকু? আসেন এবার একটা এক্সাম্পল দেখে আসি। প্রশম ইলেকট্রোফাইলের এক্সাম্পল দেখে আসি। আচ্ছা, AlCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড, খুবই ইম্পর্টেন্ট, মাছ ইম্পর্টেন্ট। বহুবার ভর্তি পরীক্ষায় আসছে যে নিচের কোনটি প্রশম ইলেকট্রোফাইল? অপশনে থাকে ম্যাক্সিমাম টাইমে AlCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ওকে, তারপরে আপনার হচ্ছে BCl3 বোরন ক্লোরাইড, তারপরে FeCl2, তারপরে সালফার ডাই অক্সাইড। ঠিক আছে, এগুলো সব হচ্ছে আপনার প্রশম ইলেকট্রোফাইলের বৈশিষ্ট্য। এখন কি করে মুখস্থ রাখবেন এইগুলা? এখন মুখস্থ করার কোনো দরকার নাই, মাথায় রাখবেন এই যে যৌগগুলো প্রশম ইলেকট্রোফাইল হবে এদের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য কি? অষ্টক সংকোচন ঘটবে। অষ্টক সংকোচন। ওকে, প্রশম ইলেকট্রোফাইলের বিশেষ বৈশিষ্ট্য কি বললাম? অষ্টক সংকোচন ঘটবে। এখন অষ্টক সংকোচন কিভাবে কি আসেন একটু হিসাব নিকাশ করি। অষ্টক সংকোচনটা আসেন একটু অষ্টক সংকোচন দেখার চেষ্টা করি। ঠিক আছে, এই যে AlCl3 এটার অষ্টক সংকোচন আছে কিনা দেখেন। AlCl3 দেখেন, ভালো করে খেয়াল করেন। অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? 3টা, দিলাম আমি 3 প্লাস ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে কয়টা সিঙ্গেল ইলেকট্রন থাকে? একটা। এখানে ক্লোরিন যুক্ত হয়েছে কয়টা? 3টা। 3 যোগ 3 ইকুয়াল কত হয়? 6। তাহলে AlCl3 এর সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 6টা ইলেকট্রন আছে। AlCl3 এর সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 6টা ইলেকট্রন আছে। যারা ক্লাসটা করতেছে তারা একটু ক্লাসটাতে রিঅ্যাক্ট করে দাও, কমেন্ট করে দাও। ঠিক আছে, রিঅ্যাক্ট করে দাও, কমেন্ট করে দাও। আর কে কোথা থেকে ক্লাস করতেছে একটু জানাও। খুলনার কয়জন আছো আর খুলনার বাইরের কয়জন আছো সেটাও আমি একটু দেখতে চাই। ওকে, তো দেখো এই যে AlCl3 সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 6টা ইলেকট্রন আছে। এখন কথাটা বুঝো, ঠান্ডা মাথায় বুঝো।
অষ্টকের নিয়মটা কি ছিল? একটা যৌগ যখন গঠিত হবে তখন তার সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে? 8টা ইলেকট্রন থাকবে। আছে কয়টা? 6টা। 8টার চেয়ে কম আছে না? 8টার চেয়ে যদি কম থাকে তখন সেই যৌগের যে ঘটনা ঘটে সেটা হচ্ছে অষ্টক সংকোচন। অষ্টক সংকোচন। তাহলে আমরা বলতে পারি যে এই যে AlCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর অষ্টক সংকোচন ঘটতেছে, রাইট? সো এইটার কি অ্যাবিলিটি আছে? ইলেকট্রন গ্রহণের অ্যাবিলিটি আছে না? অর্থাৎ আমরা বলতে পারি AlCl3 ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাই না? অর্থাৎ AlCl3 থাকবে 8টা, আছে কয়টা? 6টা। তার মানে AlCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি করতে পারবে? ইলেকট্রন গ্রহণ করতে পারবে। ক্লিয়ার? ক্লিয়ার? তো দেখেন তো এই AlCl3 যেহেতু ইলেকট্রন গ্রহণ করতে পারবে, তাহলে এইটাকে আমি ইলেকট্রোফাইল বলতে পারি কি পারি না? চোখ বন্ধ করে এটাকে আমরা ইলেকট্রোফাইল বলতে পারি। কারণ ইলেকট্রোফাইলের মানেটা কি ছিল? ইলেকট্রোফাইলের মানে হচ্ছে ইলেকট্রনের প্রতি আকর্ষণ। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? আই থিঙ্ক সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার। আচ্ছা, কমেন্ট সেকশনে একটু জানাই দাও কে কোন জায়গা থেকে ক্লাস করতেছো। মান্না হাওলাদার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মান্না ভালো আছো? আশা করি সবাই ভালো আছো। আচ্ছা, বাড়িতে, গাড়িতে, ঘরে বসে যে যেখানে বসেই ক্লাসটা করতেছো না কেন, ক্লাসটা একটু শেয়ার করে দাও, প্রোফাইল থেকে শেয়ার করে দাও। আচ্ছা, ওকে ফাইন। তাহলে আমাদের মনে হয় যে ইলেকট্রোফাইল সম্পর্কে আসলে বোঝার মতো কিছু নাই আর, যতটুকু বলার ছিল ততটুকুই বলে দিচ্ছি। তবে হ্যাঁ, এই যে এক্সাম্পল যেগুলো বলেছি এই এক্সাম্পল গুলো খুব ভালো করে মাথায় রাখবেন, ভালো করে মাথায় রাখবেন। ধনাত্মক পাইলেই সেটা হচ্ছে আপনার ইলেকট্রোফাইল, এবং AlCl3, BCl3, FeCl2, সালফার ডাইঅক্সাইড এগুলোও কি ইলেকট্রোফাইল। ক্লিয়ার? ওকে, তো এবার আমাদের যেতে হবে নিউক্লিওফাইল। এবার আমাদের পরের টপিক কি? নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল, নিউক্লিও আচ্ছা, ওকে ফাইন। দেখেন, সো নিউক্লিওফাইল নিয়ে যদি আমরা স্টাডি করি, দেখেন নিউক্লিওফাইল ওয়ার্ডটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাবো? নিউক্লিয়াস প্লাস ফাইল। নিউক্লিয়াস শব্দের অর্থ কি? কেন্দ্র। আর ফাইল শব্দের অর্থ কি? আকর্ষণ। ফাইল শব্দের অর্থ হচ্ছে আকর্ষণ। তাহলে আমরা বাংলায় বলতে পারি এটাকে, যেটা হচ্ছে তোমার কেন্দ্রাকর্ষী। কেন্দ্রাকর্ষী, ইন শর্ট কেন্দ্রাকর্ষী। ঠিক আছে, এই জিনিসটা আপনারা খুব ভালো করে মাথায় রাখবেন যে নিউক্লিওফাইলের বাংলা হচ্ছে কেন্দ্রাকর্ষী। ঠিক আছে, এবার পরীক্ষা আসতে পারে যে নিচের কোনটি কেন্দ্রাকর্ষী বিকারক, নিচের কোনটি কেন্দ্রাকর্ষী বিকারক নয়, নিচের কোনটি নিউক্লিওফাইল, নিচের কোনটি নিউক্লিওফাইল নয়। কোশ্চেনের প্যাটার্ন গুলো কিন্তু এরকম ভাবে হয়। ক্লিয়ার? কোশ্চেনের প্যাটার্ন গুলো কিন্তু এরকম ভাবেই হবে। আচ্ছা, ওকে, বান্দরবন থেকে আমাদের সঙ্গে একজন আছে, আশা করি তুমি সেফ আছো। বান্দরবনের অবস্থা আশা করি ভালো। আচ্ছা, এবার দেখো, খেয়াল করো ভালো করে সবাই। তাহলে যারা নিউক্লিয়াসকে আকর্ষণ করবে তাদের জন্মগত বৈশিষ্ট্য কেমন হওয়া দরকার বলো তো? তাদের জন্মগত বৈশিষ্ট্য হওয়া দরকার নেগেটিভ। নেগেটিভ, তাই না? তাহলে মাথায় রাখবো N ফর নিউক্লিওফাইল, N ফর নেগেটিভ। কি বললাম? N ফর নিউক্লিওফাইল, N ফর নেগেটিভ। তার মানে নিউক্লিওফাইল জন্মগতভাবে নেগেটিভ হবে। নিউক্লিওফাইল জন্মগতভাবে কি হবে? নেগেটিভ হবে। তাহলে একটা রিঅ্যাকশনে তুমি যত নেগেটিভ পাবা সবগুলোকে চোখ বন্ধ করে টাচ করে কি বলে দিবা? নিউক্লিওফাইল বলে দিবা। চোখ বন্ধ করে কি বলে দিবা? নিউক্লিওফাইল বলে দিবা। ওকে ফাইন, আসেন আমরা একটা এক্সাম্পল দেখে আসি নিউক্লিওফাইলের এক্সাম্পল। আচ্ছা, এক্সাম্পল হিসেবে কারা কারা আছে দেখেন। এক্সাম্পল হিসেবে আছে আপনার CH3 মাইনাস, ক্লোরিন মাইনাস, ব্রোমিন মাইনাস, আয়োডিন মাইনাস, এগুলো সব কি? নিউক্লিওফাইল। তারপর আমি যদি বলি NH2 মাইনাস, নিউক্লিওফাইল। তারপরে NO2 মাইনাস, নিউক্লিওফাইল। যত আপনার নেগেটিভ আছে সব নেগেটিভ কি এমন? সব নেগেটিভ হচ্ছে আপনার নিউক্লিওফাইল। ক্লিয়ার? এই এক্সাম্পল গুলো ভালো করে মাথায় রাখবেন, আচ্ছা, এছাড়া আরো এক ধরনের নিউক্লিওফাইল আছে, সেটা হচ্ছে তোমার প্রশম নিউক্লিওফাইল। আরো এক ধরনের নিউক্লিওফাইল আছে, কি নাম? প্রশম নিউক্লিওফাইল। ঠিক আছে, আচ্ছা, এখন এই যে প্রশম নিউক্লিওফাইল কারা? দেখেন, প্রশম শব্দটা একটু আগে আমি ব্যাখ্যা করছি। প্রশম মানে হচ্ছে আপনার চার্জ নিরপেক্ষ। প্রশম মানে কি?
চার্জ নিরপেক্ষ। চার্জ নিরপেক্ষ মানেটা কি? চার্জ নিরপেক্ষ মানে টোটাল চার্জ কত? বলেন বলেন, টোটাল চার্জ কত? টোটাল চার্জ 0, তাই না? টোটাল চার্জ হচ্ছে 0। এখন টোটাল চার্জ কার 0 হয়? যখন সেটা যৌগ হবে। একটা যৌগের টোটাল চার্জ কত হয়? 0 হয়। তাহলে মাথায় রাখবেন যে প্রশম নিউক্লিওফাইল যারা হবে তারা দেখতে কেমন হবে? তারা দেখতে হবে যৌগের ন্যায়। তারা দেখতে হবে কেমন? যৌগের ন্যায়। ওকে, প্রশম নিউক্লিওফাইল থেকে মেডিকেলে প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে, 100% ম্যাথ। শুধু যে মেডিকেল বলতেছি তা না, এখান থেকে কিন্তু ঢাকা ভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, বুয়েট সব জায়গায় কোশ্চেন হচ্ছে, সব জায়গায় নিউক্লিওফাইল থেকে সব জায়গায় কোশ্চেন হচ্ছে। বিশেষ করে এই প্রশম নিউক্লিওফাইল থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন হচ্ছে, প্রচুর প্রচুর মানে প্রচুর প্রচুর পরিমাণে কোশ্চেন হচ্ছে। ঠিক আছে, ওকে ফাইন। আসেন এবার এই প্রশম নিউক্লিওফাইলের আমরা একটা এক্সাম্পল দেখে আসি। দেখেন, প্রশম নিউক্লিওফাইলের এক্সাম্পল হচ্ছে আপনার NH3, PH3, অ্যালকোহল, H2O, তারপর হচ্ছে আপনার CN, সায়ানাইড। ঠিক আছে, আচ্ছা এইগুলা হচ্ছে আপনার প্রশম নিউক্লিওফাইলের এক্সাম্পল। এখন এগুলো প্রশম নিউক্লিওফাইল কেমনে হইলো, কিভাবে হইলো, এইটা হয়তো আপনি বোঝেন না। আসেন আপনাকে বুঝাই দিচ্ছি যে কিভাবে আমরা একটা জিনিসকে বা একটা মূলককে প্রশম নিউক্লিওফাইল বলবো, বা একটা যৌগকে আমরা কিভাবে প্রশম নিউক্লিওফাইল বলবো। ক্লিয়ার? একটা যৌগকে আমরা কিভাবে প্রশম নিউক্লিওফাইল বলবো সেটা আমরা একটু দেখে আসি। ওকে, তো দেখেন মাথায় রাখবেন প্রশম নিউক্লিওফাইল হওয়ার শর্ত হচ্ছে, প্রশম নিউক্লিওফাইল হওয়ার শর্ত হচ্ছে আপনার, মাথায় রাখবেন, লোন পেয়ার ইলেকট্রন থাকবে। কি থাকবে? লোন পেয়ার ইলেকট্রন, বা বাংলায় বললে মুক্ত জোড় ইলেকট্রন থাকবে। কি থাকবে? মুক্ত জোড় ইলেকট্রন, লোন পেয়ার ইলেকট্রন বা মুক্ত জোড় ইলেকট্রন থাকবে। প্রশম নিউক্লিওফাইলের শর্ত কি? লোন পেয়ার ইলেকট্রন বা মুক্ত জোড় ইলেকট্রন থাকবে। এখন প্রশ্ন হচ্ছে আপনার যে ভাইয়া আমি কিভাবে লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে পারি? আমি কিভাবে লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে পারি? একটা যৌগ দেখে কি করে বুঝবো যে এখানে লোন পেয়ার ইলেকট্রন আছে নাকি নাই? আছেন, আমরা একটু সূত্র শিখে ফেলি। এবার ট্রিক্স লিখে দিচ্ছি। ট্রিক্স লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা নির্ণয় ট্রিক্স। লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা নির্ণয় ট্রিক্স। লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা নির্ণয় ট্রিক্স। লোন পেয়ারকে আমরা সংক্ষেপে এলপি দ্বারা প্রকাশ করি। এলপি ইকুয়াল টু হাফ ইন্টু ভি মাইনাস এক্স মাইনাস সি প্লাস এ। ওকে, হাফ ইন্টু ভি মাইনাস এক্স মাইনাস সি প্লাস এ মাইনাস ডি। এখানে একটু পরিচয় দিয়ে নেই, কি কি পরিচয়গুলো দেখেন। এই যে ভি, এই ভি দ্বারা আমরা বোঝানো হচ্ছে ভ্যালেন্স। ভি দ্বারা কি বোঝাচ্ছি? ভ্যালেন্স, বা বাংলায় বললে যোজনী, কেন্দ্রীয় মৌলের যোজনী। ওকে, এক্স দ্বারা কি বোঝানো হচ্ছে? এক্স দ্বারা বোঝানো হচ্ছে আপনার একযোজী মূলক সংখ্যা। কি বোঝাচ্ছি? একযোজী মূলক সংখ্যা। সি দ্বারা কি বোঝানো হচ্ছে? সি দ্বারা বোঝানো হচ্ছে আপনার ক্যাটায়নের চার্জ। এ দ্বারা কি বোঝানো হচ্ছে? এ দ্বারা বোঝানো হচ্ছে আপনার অ্যানায়নের চার্জ। আর এই যে ডি আছে, এই ডি দ্বারা বোঝানো হচ্ছে আপনার দ্বিযোজী মূলক সংখ্যা। দ্বিযোজী মূলক সংখ্যা, ডি দ্বারা বোঝানো হচ্ছে দ্বিযোজী মূলক সংখ্যা। ওকে, আসেন তাহলে একটা এক্সাম্পল দেখে আসি। এক্সাম্পল দেখলে পরেই বুঝতে পারবো, এই ক্লাসটাতে শুধুমাত্র 24 ব্যাচের জন্য ব্যাপারটা কিন্তু এমন না। 24 ব্যাচ করলেই যে উপকৃত হবে ব্যাপারটা কিন্তু এমন না। আপনি যদি 25-এর হন, 26-এর হন, তাহলেও কিন্তু আপনি উপকৃত হবেন। দেখেন এই জিনিসগুলো কিন্তু সব ট্রিক্স, সবই ট্রিক্স, যা শিখাচ্ছি সবই ট্রিক্স। মানে কল্পনা করতে পারবেন না যে আপনার অ্যাডমিশন হলে এগুলো কতটা কাজে লাগবে। ওকে, সো মনোযোগ সহকারে খাতায় নোট করবেন। দেখেন আমরা বললাম কি যে NH3 তে লোন পেয়ার কয়টা? NH3 তে লোন পেয়ার কয়টা? মনে করেন আপনি জানেন না, এটা কিভাবে বের করা যায়? দেখেন সূত্র অনুসারে LP ইকুয়াল টু হাফ ইন্টু ভি। ভি দ্বারা বোঝায় কি? যোজনী। কার যোজনী? কেন্দ্রীয় মৌলের যোজনী। কার যোজনী? কেন্দ্রীয় মৌলের যোজনী। কার যোজনী? কেন্দ্রীয় মৌলের যোজনী। তাহলে ভি দ্বারা বোঝানো হচ্ছে কেন্দ্রীয় মৌলের যোজনী। কেন্দ্রীয় মৌলকে এখানে নাইট্রোজেনের যোজনী কত? 5 লিখলাম আমি 5 মাইনাস এক্স। এক্স দ্বারা কি বোঝায়? একযোজী মূলক সংখ্যা, রাইট?
একযোজীমূলক সংখ্যা কত দেখেন তো, এখানে হাইড্রোজেন আছে কয়টা, 3টা, তাহলে লিখলাম আমি 3, রাইট। সি দ্বারা কি বোঝায়, ক্যাটায়নের চার্জ, দেখেন তো এখানে ক্যাটায়নের কোনো চার্জ আছে নাই, তাহলে ভ্যালু কত, সি এর ভ্যালু হচ্ছে 0, এর ভ্যালু কত হবে 0, কারণ এ দ্বারা কি বোঝায়, অ্যানায়নের চার্জ, এখানে কোনো অ্যানায়নের চার্জ আছে নাই, এখানে তো কোনো চার্জই নাই, তাহলে সি এর ভ্যালু 0, এর ভ্যালু 0। মাইনাস ডি, ডি দ্বারা কি বোঝায়, দ্বিযোজীমূলক সংখ্যা, দেখেন তো এই NH3 তে কোনো দ্বিযোজীমূলক আছে, কোন দ্বিযোজীমূলক আছে নাই, সো ডি এর ভ্যালু কত 0। দ্বিযোজীমূলক মানেটা কি, দ্বিযোজীমূলক বললেই মাথায় রাখবেন অক্সিজেন 2- অথবা সালফার 2-। দ্বিযোজীমূলক বললেই কি মাথায় রাখবেন, অক্সিজেন 2- অথবা সালফার 2-। ঠিক আছে, সো দেখেন তো আলটিমেটলি লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা কত আসতেছে, হাফ ইন্টু 5-3, হাফ ইন্টু 5-3 মানে কত 2, তাহলে কাটাকাটি করলে কত থাকতেছে 1 থাকতেছে, তার মানে NH3 তে লোন পেয়ার আছে কয়টা, এক জোড়া, NH3 তে লোন পেয়ার আছে কয়টা, এক জোড়া। ওকে, আসেন এবার আরো একটু বোঝার চেষ্টা করি ব্যাপারগুলো। আমি কিন্তু সব বেসিক থেকে একদম বেসিক থেকে বোঝাচ্ছি, মানে আপনার কোনোভাবেই ভুল হবে না, অ্যাডমিশনে কোনোভাবেই ভুল হবে না। দেখেন NH3 তে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে, এখন এই মুক্তজোড় ইলেকট্রন কার থাকে, মুক্তজোড় ইলেকট্রন থাকে আপনার কেন্দ্রীয় মৌলের, কার থাকে, কেন্দ্রীয় মৌলের থাকে, তাহলে এখানে কার আছে, নাইট্রোজেনের আছে, রাইট। এখন নাইট্রোজেন চাইলে এই এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন কি করতে পারে, দান করতে পারে না, দান করতে পারে, কাকে দান করবে, নিশ্চয়ই ইলেকট্রনগুলো সে পজিটিভ কাউকে দান করবে, ইলেকট্রনগুলো সে কাউকে দান করবে, নিশ্চয়ই পজিটিভকে দান করবে। তো দেখেন NH3 কি করে, NH3H+ কে গ্রহণ করে, কিভাবে গ্রহণ করে দেখেন, NH3 তার এক জোড়া ইলেকট্রন H+ কে দান করে, ফলে উৎপন্ন হয় NH4+, ক্লিয়ার। তো দেখেন এইখানে NH3 এক জোড়া ইলেকট্রন দান করছে, রাইট, এক জোড়া ইলেকট্রন দান করছে, দ্যাটস ওয়াই সে একটা পজিটিভকে গ্রহণ করতে পারছে, পজিটিভকে আকর্ষণ করতে পারছে। এখন এই NH3 যেহেতু পজিটিভকে আকর্ষণ করছে, তো আমরা এটাকে কি বলবো তখন, নিউক্লিওফাইল। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। ঠিক সেম ভাবে দেখেন, ঠিক সেম ভাবে অ্যালকোহল যদি আমরা লিখি, অ্যালকোহলের যদি সংকেত আমরা লিখি, অ্যালকোহলের অক্সিজেনে আপনার 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে, 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে। আমরা যদি পানির উদাহরণ দেখি, পানি H2O, পানির উদাহরণ যদি দেখি, পানিতে হচ্ছে আপনার 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে। আমরা যদি সায়ানাইডের উদাহরণ দেখি, সায়ানাইড CN, সায়ানাইডে দেখেন নাইট্রোজেনে আপনার এখানে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে। তো দেখেন সোজা বাংলায় নিউক্লিওফাইল মানে প্রশম নিউক্লিওফাইল চেনার উপায় হচ্ছে, যার মুক্তজোড় ইলেকট্রন থাকবে সেই প্রশম নিউক্লিওফাইল, যার মুক্তজোড় ইলেকট্রন থাকবে, আমি আবারও বলতেছি, যার মুক্তজোড় ইলেকট্রন থাকবে সেই কি প্রশম নিউক্লিওফাইল, মুক্তজোড় ইলেকট্রন থাকলেই সেটা কি প্রশম নিউক্লিওফাইল। আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন, ওকে। কারা কারা ক্লাস করতেছেন তারা একটু কমেন্ট সেকশনে জানান যে হচ্ছে কে কোথা থেকে ক্লাস করতেছেন, এবং এতক্ষণ ধরে যা বুঝাইছি তা বুঝছেন কিনা, মাথায় ঢুকছে কিনা একটু জানান, মাথায় ঢুকছে কিনা, মাথায় ঢোকার মতোই জিনিস পড়াইছি, মাথায় ঢোকার মতোই জিনিসগুলা পড়ানো হয়েছে। ওকে, দেখেন যে আমি এতক্ষণ ধরে কি পড়ালাম আপনাকে বলেন তো, এতক্ষণ ধরে আপনাকে নিউক্লিওফাইল এবং ইলেকট্রোফাইল পড়াইলাম। নিউক্লিওফাইল এবং ইলেকট্রোফাইল থেকে আপনারা মোটামুটি শিওর থাকেন, 100% শিওর থাকেন 2 মার্কস কমন পাচ্ছেন আপনারা, 2 মার্কস কমন ইন এনি অ্যাডমিশন টেস্ট, 2 মার্কস কমন ইন এনি অ্যাডমিশন টেস্ট, যে কোনো অ্যাডমিশন ভর্তি পরীক্ষা মানে অ্যাডমিশন টেস্টে আপনারা এখান থেকে 2 নম্বর কমন পাবেন। ওকে, আচ্ছা, তো এই টপিকটা যদি বুঝতে পারেন তাহলে এবার দেখেন আপনাদেরকে পড়াবো আমি রিঅ্যাকশন, কিসের রিঅ্যাকশন, রিঅ্যাকশন অফ অ্যালকেন। আচ্ছা, তো মোটামুটি শিওর থাকেন যে আপনার ডিইউ, বুয়েট, এই সব জায়গাতে ডিইউ, বুয়েট মানে ভার্সিটি অ্যাডমিশন টেস্টে, আমি আবারও বলতেছি ভার্সিটি অ্যাডমিশন টেস্টে আপনি মোটামুটি 100% শিওর থাকতে পারেন যে 1 মার্কস কমন পাবেন এখান থেকে, 1 মার্কস। 1 নম্বর চোখ বন্ধ করে চলে আসবে, ঠিক আছে, 1 নম্বর চোখ বন্ধ করে চলে আসবে। কোন টপিক, রিঅ্যাকশন অফ অ্যালকিন বা অ্যালকিনের বিক্রিয়া, রিঅ্যাকশন অফ অ্যালকিন বা
অ্যালকিনের বিক্রিয়া থেকে আপনার 1 নম্বর চোখ বন্ধ করে চলে যাচ্ছে, কথা দিচ্ছি। আসেন আমরা রিয়াকশন পড়ার চেষ্টা করি, শুরু করি। সো আমরা এই অ্যালকিনের রিয়াকশন পড়ার জন্য বেশ কিছু জিনিস মাথায় রাখবো। অ্যালকিন কেমন টাইপের রিয়াকশন দেয় মাথায় রাখবেন। অ্যালকিন যে রিয়াকশন দেয় সেই রিয়াকশনটা হচ্ছে আপনার ইলেকট্রোফিলিক additional reaction, এটা হচ্ছে অ্যালকিন দেয়। ইন শর্ট আমরা বলতে পারি EAR, ইলেকট্রোফিলিক অ্যাডিশনাল রিয়াকশন, EAR। আচ্ছা, এখন একটা জিনিস বলবো, সেটা একদম ভালো করে মাথায় ঢুকিয়ে রাখবেন। এই জিনিসটা আপনার যে কোনো রিয়াকশন শর্টকাট করতে কাজে লাগে। অ্যাডিশনাল রিয়াকশন কারা দেবে? মাথায় রাখবেন, যেখানে পাই বন্ড আছে, পাই বন্ড থাকলেই তারা অ্যাডিশনাল রিয়াকশন দেবে। পাই বন্ধন থাকলেই তারা কি করবে? অ্যাডিশনাল রিয়াকশন দেবে। পাই বন্ধন মানে কি? পাই বন্ধন মানে হচ্ছে আপনার কার্বন ডাবল বন্ড কার্বন অথবা কার্বন ট্রিপল বন্ড কার্বন, অথবা কার্বন ট্রিপল বন্ড কার্বন। দেখেন, কার্বন ডাবল বন্ড কার্বনে একটা পাই বন্ধন আছে, কার্বন ট্রিপল বন্ড কার্বনে দুইটা পাই বন্ড আছে। পাই বন্ধন থাকলে পরেই তারা কি বিক্রিয়া দেবে? কোন বিক্রিয়া দেবে? পাই বন্ধন থাকলে পরেই তারা হচ্ছে অ্যাডিশনাল রিয়াকশন দেবে। এখন একটু জিনিস চিন্তা করে দেখেন, অ্যালকিনের যদি আমরা সংকেত লেখার চেষ্টা করি, অ্যালকিনের সংকেতটা কেমন? অ্যালকিনের সংকেতটা কেমন বলেন তো? অ্যালকিনের সংকেত হচ্ছে আপনার CnH2n, এটা হচ্ছে সাধারণ সংকেত। বাট আমি যদি আণবিক সংকেত লিখি, গাঠনিক সংকেত লিখি, তাহলে আমরা বলতে পারি RCH ডাবল বন্ড CHR। এই যে সংকেতটা লিখলাম, এটা হচ্ছে যে কোনো অ্যালকিনের সাধারণ সংকেত, ওকে, যে কোনো অ্যালকিনের সাধারণ সংকেত। এখন আপনার মনে কোশ্চেন থাকতে পারে, ভাইয়া এই আর দ্বারা কি বোঝায়? আমি ধরে নিচ্ছি আপনি এই অর্গানিক কেমিস্ট্রি সম্পর্কে কিচ্ছু জানেন না। মাথায় রাখবেন, এই আর দ্বারা বোঝানো হয় অ্যালকাইল মূলক। আর দ্বারা কাকে বোঝানো হয়? অ্যালকাইল মূলককে বোঝানো হয়। এবং এই অ্যালকাইল মূলকের সংকেত কি জানেন? অ্যালকাইল মূলকের সংকেত হচ্ছে আপনার CnH2n+1। ভালো করে মাথায় রাখবেন, অ্যালকাইল মূলকের সংকেত হচ্ছে CnH2n+1। ঠিক আছে, CnH2n+1, এটা হচ্ছে অ্যালকাইল মূলকের সংকেত। সো এরকম সংকেত যারা মেইনটেইন করে তাদেরকে আমরা কি বলি? অ্যালকিন বলি। এরকম সংকেত যারা মেইনটেইন করে তাদেরকে আমরা কি বলবো? অ্যালকিন বলবো। তো এই অ্যালকিনে কি আছে? পাই বন্ধন আছে। পাই বন্ধন থাকলে তারা কি দেবে? অ্যাডিশনাল রিয়াকশন দেবে। এবার আসেন আমরা একটু ইলেকট্রোফিলিক অ্যাডিশনাল রিয়াকশনের মেকানিজমটা বোঝার চেষ্টা করি। ইলেকট্রোফিলিক অ্যাডিশনাল মেকানিজম আসেন বোঝার চেষ্টা করি। ঠিক আছে, এইটুকু মেকানিজম যদি আপনি বোঝেন, তাহলে রিয়াকশন আপনার জন্য শর্টকাট হয়ে যাবে। আপনি মনে করতে পারেন যে ভাইয়া আপনি কি ডিটেইলসে পড়াচ্ছেন, আপনি কি বেসিক পড়াচ্ছেন, আপনি তো আজকে শর্টকাট দেখানোর কথা। আমি শর্টকাটই দেখাচ্ছি, কিন্তু সেইটার একটা সিস্টেম আছে। দেখাবো একটা, আপনি 50টা রিয়াকশন করে ফেলতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমার পড়ানোর সিস্টেম, আমার পড়ানোর স্টাইল। ওকে, আসেন দেখেন মেকানিজম অফ EAR, ইলেকট্রোফিলিক অ্যাডিশনাল রিয়াকশন, বা বাংলায় বললে ইলেকট্রোফিলিক অ্যাডিশনাল রিয়াকশনের কার্যপদ্ধতি। ইলেকট্রোফিলিক অ্যাডিশনাল রিয়াকশনের কার্যপদ্ধতি যদি আমি বাংলায় বলি, দেখেন খেয়াল করেন, কারা দেখাবে এই EAR বিক্রিয়া? অ্যালকিন দেখাবে। কারা দেখাবে? অ্যালকিন দেখাবে। অ্যালকিনের সাধারণ সংকেত কি বলছিলাম? RCH ডাবল বন্ড CHR। তাহলে RCH ডাবল বন্ড CHR, এই হচ্ছে অ্যালকিনের সংকেত। এখন এটার সঙ্গে আমরা সামথিং কিছু একটা যুক্ত করবো। ধরলাম এটার সঙ্গে আমরা যুক্ত করতেছি AB নামক কিছু একটা যৌগ। ওকে, সো দেখেন এখন এই ABটা না ভেঙে যাবে, এই AB যৌগটা ভেঙে যাবে। AB যৌগটা যদি ভাঙে তাহলে উৎপন্ন হয় A+ এবং B-। আচ্ছা, এখন এই A+ কে আমরা কি বলতে পারি বলেন তো? এই A+ টা হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল। কারণ আমি আগেই বলে রাখছিলাম, যারা পজিটিভ গুলো কি হয়? পজিটিভ গুলো ইলেকট্রোফাইল, নেগেটিভ গুলো কি হয়? নিউক্লিওফাইল হয়। আগেই বলে রাখছি।
তো এখন দেখেন, এখন হবে কি দেখেন, এই যে ইলেকট্রোফাইলটা আছে, এই ইলেকট্রোফাইলটা গিয়ে কার্বনটাকে অ্যাটাক করবে। ইলেকট্রোফাইল দিয়ে কি করবে, কার্বনটাকে অ্যাটাক করবে। কার্বনটাকে যখনই অ্যাটাক করবে, কার্বনের যে ডাবল বন্ড বা পাই বন্ড কেমন হয়, পাই বন্ডের নেচার কেমন হয়, পাই বন্ড হচ্ছে উইক বন্ড। পাই বন্ডের নেচার কেমন, উইক বন্ড। তো পাই বন্ডটা উইক হওয়ার কারণে পাই বন্ডটা কি হয়ে যাবে, ভেঙে যাবে। পাই বন্ড যদি ভেঙে যায়, দেখেন খেয়াল করেন, পাই বন্ড যদি ভেঙে যায়, ওকে, সো পাই বন্ড যদি ভেঙে যায় দেখেন তাহলে কি হবে, কি ঘটনা ঘটবে, পাই বন্ড ভেঙে যাবে। পাই বন্ড ভাঙলে পরে উৎপন্ন হবে, দেখেন আপনার এখানে আর সিএইচ সিঙ্গেল বন্ড আর। একটা বন্ধন, দেখেন কথাটা বুঝেন, কার্বনের সঙ্গে কার্বনের বন্ধনটা এভাবে ছিল, এই যে এভাবে ছিল, বন্ধনটা ভেঙে গেছে। দেখেন এই একটা কার্বন, এই একটা কার্বন, রাইট, এভাবে ছিল বন্ধনটা, বন্ধনটা ভেঙে গেছে। তাহলে এই কার্বনের একটা হাত ফাঁকা হইলো, এই কার্বনের একটা হাত ফাঁকা হইলো, কয়টা হাত ফাঁকা হইলো, দুইটা হাত ফাঁকা হইলো। তার মানে এই কার্বনের একটা হাত ফাঁকা হইলো, এই কার্বনের একটা হাত ফাঁকা হইলো। ক্লিয়ার এটুকু? আচ্ছা, এখন এটা একটা করছে কি ইলেকট্রোফাইল, তাহলে এখানে কে যুক্ত হবে, ইলেকট্রোফাইল যুক্ত হবে, অর্থাৎ এ যুক্ত হবে। ক্লিয়ার? বাকি আছে কি বি, তাহলে বিটা এসে কোথায় বসবে, এখানে বসে যাবে। ক্লিয়ার? কারণ এখানে তো আর কেউ ছিল না বসার মতো, আছে, তাহলে বিটা এখানে বসে যাবে। ওকে, আচ্ছা, তাহলে দেখেন আমি এবার একটু আরো একটা শর্ট ট্রিক্স বলতেছি। ফর এক্সাম্পল, মনে করেন যে আমাদের কাছে আছে আর সিএইচ ডাবল বন্ড সিএইচ সিঙ্গেল বন্ড আর, এটা অ্যালকিন আছে, তার সঙ্গে আমরা যুক্ত করতেছি, মনে করেন যে এ সিঙ্গেল বন্ড বি, এটা যুক্ত করতেছি। এখন এইখানে যেটা থাকবে ওইটাকে হাতে নেবেন, মনে করেন এটা হচ্ছে এ বি, ঠিক আছে, এই যে এটা হচ্ছে, এই কলমটা হচ্ছে এ বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, একত্রে আছে। তা আপনি এ বিটাকে ভেঙে ফেলবেন, ভেঙে ফেলছেন, ভেঙে ফেলার পরে দুই কার্বনে দুইটা ফালাই দেবেন। কথা বুঝতে পারছেন? যে দুই কার্বনের মানে যে দুই কার্বনের ডাবল বন্ড আছে, সেই ডাবল বন্ডের দুই কার্বনে দুইটা ফালাই দেন। তাহলে দেখেন তো, যদি ফালাই দিই তাহলে কেমন টাইপের জিনিস আসে, হচ্ছে আপনার এরকম, যে দেখেন আর সিএইচ সিঙ্গেল বন্ড সিএইচ আর, এখানে একটা এ, এখানে একটা, তো দেখেন এই যে এ এবং বি যুক্ত হয়ে গেছে, এ এবং বি যে যুক্ত হয়ে গেছে এখানে, এই যে যুক্ত হওয়ার প্রসেস বা প্রক্রিয়া, এটাকেই আমরা বলবো হচ্ছে আপনার এডিশনাল রিঅ্যাকশন। এই এডিশনাল রিঅ্যাকশনে আগে অ্যাটাক করছে কে, ইলেকট্রোফাইল। তাহলে বিক্রিয়ার নাম হওয়া উচিত ইলেকট্রোফিলিক এডিশনাল রিঅ্যাকশন, অর্থাৎ যে আগে অ্যাটাক করবে সেই অনুসারে নাম হবে। যদি নিউক্লিওফাইল আগে অ্যাটাক করতো তাহলে নিউক্লিওফিলিক এডিশনাল রিঅ্যাকশন হইতো। ঠিক আছে, যেহেতু এখানে আগে অ্যাটাক করছে ইলেকট্রোফাইল, সেহেতু নাম হচ্ছে ইলেকট্রোফিলিক এডিশনাল রিঅ্যাকশন। তাহলে এখান থেকে আমরা শর্ট ট্রিক কি শিখলাম বলেন তো, আমি নোট লিখে দিচ্ছি, নোট, যে অ্যালকিন থাকবে, অ্যালকিন বাদে অন্যটি দুই ভাগ করে কার্বন ডাবল বন্ড কার্বনের দুই পাশে ফালাবে। এই যে ট্রিকটা লিখে দিলাম না, এই একটা ট্রিক দিয়ে আপনি অ্যালকিনের সকল রিঅ্যাকশন, মোটামুটি সকল রিঅ্যাকশন করতে পারবেন। এই যে একটা ট্রিক, এই একটা ট্রিক দিয়ে আপনি অ্যালকিনের মোটামুটি সকল রিঅ্যাকশন করতে পারবেন, সকল, কথা দিচ্ছি, এই একটা নোট দিয়ে। এই লাইনটা ভালো করে মাথায় রাখবেন, এই একটা লাইন দিয়ে সকল রিঅ্যাকশন আপনি খুব ইজিলি কমপ্লিট করতে পারবেন, আসেন আমরা একটু এটার এক্সাম্পল দেখে আসি। ওকে, এক্সাম্পল রিঅ্যাকশন, ঠিক আছে। দেখেন খেয়াল করেন, তাহলে আমরা ধরলাম যে আমাদের কাছে আছে CH3 CH ডাবল বন্ড CH2, এটার নাম কি বলেন তো, এটার নাম হচ্ছে আপনার প্রোপিন।
এটার নাম কি? প্রোপিন। আমাদের কাছে কি আছে? প্রোপিন আছে। এখন এই প্রোপিনের সঙ্গে আমরা যুক্ত করতে যাচ্ছি, দেখেন আমরা এই প্রোপিনের সঙ্গে যুক্ত করব ক্লোরিন, যুক্ত করব কি? যুক্ত করব Cl2। তো ক্লোরিন কিভাবে থাকে দেখেন, ক্লোরিন থাকে বেসিক্যালি ক্লোরিন সিঙ্গেল বন্ড, ক্লোরিন সিঙ্গেল বন্ড, ক্লোরিন এভাবে থাকে না? ক্লোরিন সিঙ্গেল বন্ড ক্লোরিন এভাবে থাকে। তাহলে এবার দেখেন এখান থেকে আমরা কি করলাম? ব্রেক করলাম এটাকে, কারণ আমাদের নোটটা কি ছিল? যা থাকবে সেটাকে দুই ভাগ করব। ক্লোরিন সিঙ্গেল বন্ড ক্লোরিন আছে, ভাঙবো, ভাঙে দুই বন্ধনে দুইটা ফেলাই দেব। তাহলে দেখেন উৎপন্ন হয় কি দেখি তো, CH3 CH সিঙ্গেল বন্ড CH2, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, বাস কাজ শেষ। ঠিক সেম ভাবে যদি এখানে ব্রোমিন থাকতো, দেখেন তো ব্রোমিন থাকতো, তাহলে উৎপন্ন হইতো কি দেখেন তো, CH3 CH সিঙ্গেল বন্ড CH2। ব্রোমিনটাকে যদি আমি দুই ভাগ করি তাহলে ব্রোমিন সিঙ্গেল বন্ড ব্রোমিন, তাই না? ব্রোমিন Br2 আছে, তাহলে দুই ভাগ করলে কি হবে? এই পাশে একটা ব্রোমিন, এই একটা ব্রোমিন। এবার আমরা দুই বন্ধনে ফেলাই দিই, এখানে ফেলাই দিই। তাহলে দেখেন তো কি হচ্ছে, এখানে CH3 CH, এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন, রাইট? রাইট। আই হোপ আপনারা বুঝতে পারছেন, আই হোপ আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, সৌরভ লিখছো সারা বছর অর্গানিক না পড়া আমি। দেখো তো, সারা বছর অর্গানিক না পড়লেও আই থিঙ্ক তোমাদের আজকে যা পড়াচ্ছি তুমি বুঝতে পারবা, এগুলো বুঝতে পারবে। এগুলো আহামরি কঠিন কিছু না, আমি সেভাবেই আমার এই লেকচার গুলো তৈরি করছি, ঠিক আছে? এবং এগুলো একদিনের ফসল না, এগুলো বহু বছর ধরে চিন্তা ভাবনা করতে 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 তারপরে আমার বের হয়েছে মাথা থেকে। ওকে, আচ্ছা দেখেন এবার ঠিক সেম ভাবে আমরা যদি আয়োডিন যুক্ত করি তাহলে কি আসে দেখেন তো, CH3 CH সিঙ্গেল বন্ড CH2, এখানে একটা আয়োডিন, এখানে একটা আয়োডিন, রাইট? এবার নাম বলি এগুলো, ধরেন আমি এটার নামই বলবো, এই যে এটার নামই আমি বলবো। দেখেন তো এখানে ব্রোমিন কয়টা আছে? দুইটা আছে, তাহলে আমি নাম বলতে পারি ডাই ব্রোমো। এটার নাম দিতে পারি কি? ডাই ব্রোমো। 1 2 3 কয়টা কার্বন আছে? 3টা কার্বন আছে। 3টা কার্বন থাকলে সেটাকে আমরা কি বলি? প্রোপ বলি না? প্রোপ। সবগুলা বন্ধন কেমন? এখানে সিঙ্গেল বন্ড, এই জন্য আমরা এটাকে বলতে পারি কি? ডাই ব্রোমো প্রোপেন, ডাই ব্রোমো প্রোপেন, তাই কিনা? এবার একটু খেয়াল করেন ঠান্ডা মাথায়, দেখেন দেখেন এইখানে এইটা কার্বনটাকে আমি 1, এটাকে আমি 2 এবং এটাকে আমি 3 দিলাম, তাহলে ব্রোমিনটা পড়তেছে কোথায় কোথায়? 1 এবং 2 নাম্বার কার্বনে পড়তেছে, তাহলে নামটা হচ্ছে 1,2 ডাইব্রোমোপ্রোপেন, 1,2 ডাইব্রোমোপ্রোপেন। ঠিক সেম ভাবে দেখেন তো এখানে আয়োডিনটা আছে কোথায়? 1 নাম্বার কার্বন এবং 2 নাম্বার কার্বনে। টোটাল কার্বন আছে কয়টা? 3টা। তাহলে এটার নাম কি হবে? এটার নাম হচ্ছে 1,2 ডাইব্রোমো, সরি ডাই আয়োডো, 1,2 ডাই আয়োডো প্রোপেন। ঠিক সেম ভাবে এইখানে চলে যান, 1,2 ডাইক্লোরো প্রোপেন, 1,2 ডাইক্লোরো প্রোপেন। আশা করি আপনারা এইটুকু বুঝতে পারছেন, কারো কোনো প্রবলেম নাই। ওকে ফাইন। দেখেন এবার এটার সঙ্গে আমরা হাইড্রোজেন যুক্ত করব। আমরা কাকে যুক্ত করব? হাইড্রোজেন যুক্ত করব। তো যখন আমরা প্রোপেনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত করব তখন আমাদের টেম্পারেচার হচ্ছে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। 180 থেকে কত? 200 ডিগ্রি সেলসিয়াস। এবং প্রভাবক হিসেবে আমরা ইউজ করব কাকে? নিকেলকে ইউজ করব। প্রভাবক হিসেবে কাকে ইউজ করব? আমরা নিকেলকে ইউজ করব। এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখবেন, এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখবেন। যখন আমরা অ্যালকেনের সঙ্গে মানে অ্যালকিনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত করব, সেক্ষেত্রে আপনার টেম্পারেচার কত হবে? 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস, এবং প্রভাবক হিসেবে থাকবে কি? নিকেল থাকবে। ফলে কি উৎপন্ন হবে দেখেন, ফলে উৎপন্ন হবে হচ্ছে আপনার CH3 CH সিঙ্গেল বন্ড CH2। এখন দেখেন হাইড্রোজেন আছে, H2 আছে, রাইট? H2 মানে কি? হাইড্রোজেন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন, হাইড্রোজেন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন। H2 মানে হচ্ছে হাইড্রোজেন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন, তাই না? এখন এই যে জিনিসটাকে আপনি হাতে নেন, নিয়ে ভাঙেন, ভাগ করে ফেলেন, দুই ভাগ করে হয়ে গেছে, দুই ভাগ করে হয়ে গেছে। এবার একটা হাইড্রোজেন দেন এই কার্বনে, একটা হাইড্রোজেন দেন এই কার্বনে। কারণ ট্রিকটা কি ছিল? নোটটা কি ছিল? দেখেন নোটটা কি ছিল, যে অ্যালকিন বাদে অন্যটি দুই ভাগ করে কার্বন ডাবল বন্ড কার্বনের দুই পাশে ফালাবে বা লিখবে, ঠিক আছে? অ্যালকিন বাদে অন্যটি দুই ভাগ করে কার্বন ডাবল বন্ড কার্বন দুই পাশে ফালাবে। দেখো আমরা অ্যালকিন বাদে যেটা ছিল, অ্যালকিন বাদে কে ছিল? এখানে হাইড্রোজেন ছিল না? হাইড্রোজেনটাকে দুই ভাগ করে দিচ্ছি, দুই ভাগ করে একটা ফালাবো এই কার্বনে, একটা ফালাবো এই কার্বনে, ফালাই দিই। তাহলে কি হয় দেখো তো, এখানে একটা হাইড্রোজেন লিখতে হয়, এখানে একটা হাইড্রোজেন লিখতে হয়, রাইট? এবার এটার নাম দেবা কি? 1,2 ডাইহাইড্রো
প্রোপেন না। দেখো সংকেতটা তুমি যদি একটু খেয়াল করো, CH3 CH2 CH3, রাইট? দেখো তো এই সংকেতটা দেখে কি মনে হচ্ছে? এটা একটা প্রোপেন। ওকে, সো অ্যালকিনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত করলে, খেয়াল করেন ভালো করে, অ্যালকিনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত করলে যা উৎপন্ন হয় সেটা হচ্ছে কি? অ্যালকেন। অ্যালকিনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত করলে কি উৎপন্ন হয়? অ্যালকেন। আর এইখানে দেখেন অ্যালকিনের সঙ্গে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যখন যুক্ত করছি তখন কি উৎপন্ন হচ্ছে? 1,2 ডাইক্লোরো, 1,2 ডাইব্রোমো, 1,2 ডাইআয়োডো, 1,2 ডাইক্লোরো, 1,2 ডাইব্রোমো, 1,2 ডাইআয়োডো। সো এইখানে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হয়েছে। কি উৎপন্ন হয়েছে? অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হয়েছে। তাহলে মাথায় রাখবেন খুব ভালো করে যে আমরা যখন অ্যালকিনের সঙ্গে, কথাটা বুঝেন, আমরা যখন অ্যালকিনের সঙ্গে অ্যালকাইল হ্যালাইড যুক্ত, সরি হ্যালোজেন যুক্ত করব, অ্যালকিনের সঙ্গে হ্যালোজেন যখন যুক্ত করব তখন কি উৎপন্ন হবে? এপাশে উৎপন্ন হবে হচ্ছে আপনার অ্যালকাইল হ্যালাইড। কি উৎপন্ন হবে? অ্যালকাইল হ্যালাইড। আচ্ছা, এখন এই অ্যালকাইল হ্যালাইডে কয়টা করে হ্যালোজেন আছে? 2টা করে হ্যালোজেন আছে না? তাহলে আমরা বলবো অ্যালকাইল ডাই হ্যালাইড। অ্যালকাইল ডাই হ্যালাইড উৎপন্ন হবে। ক্লিয়ার? অ্যালকাইল ডাই হ্যালাইড উৎপন্ন হবে। এই তো রিঅ্যাকশন হচ্ছে এই। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, এখন যেটা লিখবো মোস্ট ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। ঠিক আছে? আচ্ছা, দেখেন আমরা অ্যালকিনের সঙ্গে আমরা যুক্ত করব HCl। কি যুক্ত করব? আমরা HCl যুক্ত করব। তো HClটাকে যদি আমরা ভাঙি, এক পাশে হচ্ছে হাইড্রোজেন, এক পাশে হচ্ছে ক্লোরিন, তাহলে ভাঙলাম, 2 ভাগ করলাম, তাহলে একটা হাইড্রোজেন পড়ে যাচ্ছে এখানে, একটা ক্লোরিন পড়ে যাচ্ছে এখানে, তাই না? তাহলে দেখেন তো উৎপন্ন হয় কি? উৎপন্ন হয় C3CH সিঙ্গেল বন্ড CH2, এখানে একটা হাইড্রোজেন ফেলাইলাম, এখানে একটা ক্লোরিন ফেলাই দিলাম। তাহলে সংক্ষেপে কি লেখা যায়? উৎপন্ন হচ্ছে CH3CH2CH2Cl, রাইট? এটা উৎপন্ন হচ্ছে, তাই না? কিন্তু খেয়াল করেন এছাড়া আরো একটা যৌগ উৎপন্ন হয়, কি যৌগ? দেখেন তো CH3, এই যে ডাবল বন্ধনটাকে ভেঙে দেন, CH3CH সিঙ্গেল বন্ড CH2, ডাবল বন্ধনটাকে ভেঙে দিয়েছেন, HCl আছে না, 2 ভাগ করছিলেন, আগে হাইড্রোজেনটা দিয়েছিলেন এখানে আর ক্লোরিনটা দিয়েছেন এখানে। এবার কি করবেন জানেন? এবার উল্টায় দেবেন, এবার এইখানে দেবেন ক্লোরিন, এখানে দেবেন হাইড্রোজেন। তাহলে দেখেন তো এইখানে দিলাম ক্লোরিন, এখানে দিলাম হাইড্রোজেন, তাহলে তো আমরা যৌগটা কেমন পাইলাম? এরকম টাইপের যৌগ পেয়ে গেলাম, তাই না? যৌগটা কেমন হয়ে গেল? এরকম হয়ে গেল না? তাহলে এটাকে যদি আমি একটু লিখি সুন্দর করে, দেখেন তো কি আসে? C3CHClCH3। ওকে ফাইন, তাহলে একটু যদি আমরা একটু এক্সপ্লেইন করার চেষ্টা করি, দেখেন তো এই ক্লোরিনটা কয় নাম্বার কার্বনে পড়তেছে? 2 নাম্বার কার্বনে পড়তেছে। আর এইখানে ক্লোরিনটা কয় নাম্বার কার্বনে পড়ছে? 1 নাম্বার কার্বনে পড়ছে। দুইটা যৌগ কি সেম হচ্ছে? দুইটা যৌগ কিন্তু সেম হচ্ছে না, এটার নামটা কি? হবে দেখেন তো, এটার নাম হচ্ছে 1 ক্লোরোপ্রোপেন। এটার নাম কি? 1 ক্লোরোপ্রোপেন। এটার নাম হচ্ছে 1 ক্লোরোপ্রোপেন। ওকে, আর এটার নামটা কি? এটার নাম হচ্ছে আপনার 2 ক্লোরোপ্রোপেন। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া একটা বিক্রিয়ায় কি 2টা যৌগ উৎপন্ন হতে পারে? অবশ্যই পারে। এখন কখন এরকম টাইপের যৌগ আসবে? দেখেন এইখানে যে অ্যালকিনটা আছে প্রোপিন, এটা একটা হচ্ছে আপনার অপ্রতিসম অ্যালকিন। এটা কেমন টাইপের অ্যালকিন? অপ্রতিসম অ্যালকিন। তার সঙ্গে আপনি কি যুক্ত করতেছেন? HClটা কেমন টাইপের বিকারক? অপ্রতিসম বিকারক। আসলে একটু প্রতিসমতা এবং অপ্রতিসমতা নিয়ে আলোচনা করি। মনে করেন ফর এক্সাম্পল আমার এখান থেকে আপনি 2 ভাগ করে দিলেন, ঠিক আছে? সত্যি তো আর করবেন না, মনে করেন, ঠিক আছে? এখান থেকে 2 ভাগ করে দিলেন, তাহলে আমার ডান সাইডে যা আছে আমার বাম সাইডেও তাই আছে, রাইট? সো ডান এবং বাম সাইডে যদি সমান জিনিস থাকে তখন সেটাকে আমরা বলবো প্রতিসম কাঠামো। বাট 2 ভাগ করার পরে যদি ডান সাইডে যা থাকে আর বাম সাইডে যদি অন্য কোনো কিছু থাকে তখন সেটাকে আমরা বলবো অপ্রতিসম কাঠামো। এই সেলটাকে আপনি 2 ভাগ করেন, 2 ভাগ করলে দেখেন এক পাশে হাইড্রোজেন এক পাশে ক্লোরিন, তাহলে দুটো কি সেম জিনিস হইলো না? দুটো সেম জিনিস হইলো না।
দুটো ডিফারেন্ট জিনিস। সো HCl-টাকে আমরা কি বলবো? অপ্রতিসম বিকারক বলবো। ঠিক সেম ভাবে এবার খেয়াল করেন অ্যালকিনটাকে আমরা কিভাবে অপ্রতিসম বিকারক বলতেছি, অ্যালকিনটাকে আমরা কিভাবে অপ্রতিসম বিকারক বলতেছি, এবার সেটা একটু খেয়াল করেন। দেখেন এইখানে তাকান, ডাবল বন্ধনের এই যে কার্বনটা আছে, এই কার্বন এবং এই কার্বনের দিকে তাকান। দুই কার্বনের উভয় পাশে কি সেম সংখ্যক হাইড্রোজেন আছে? ডাবল বন্ধনের উভয় পাশে দুই কার্বনে কি সেম সংখ্যক হাইড্রোজেন আছে? না, সেম সংখ্যক হাইড্রোজেন নাই, ডিফারেন্ট সংখ্যক হাইড্রোজেন আছে। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলবো কি? অপ্রতিসম অ্যালকিন। ক্লিয়ার? ক্লিয়ার ভাই? আপনি অপ্রতিসম, হ্যাঁ আমি অপ্রতিসম, তুমিও অপ্রতিসম, কারণ মানুষকে তুমি যদি মাঝখান দিয়ে কাটো তাহলে এক পাশে হার্ট আছে এক পাশে হার্ট নাই, তাহলে সেই হিসাব করলে অপ্রতিসম। আর যদি তুমি বাহ্যিক হিসাব করো তাহলে প্রতিসম। ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা ওকে। এখন তোমার মনে কোশ্চেন যে ভাইয়া এই দুইটার ভিতরে কোনটা বেশি উৎপন্ন হবে, এই দুইটার ভিতরে কোনটা বেশি উৎপন্ন হবে? ওকে ফাইন, তাহলে আসেন এটা কিভাবে এক্সপ্লেইন করবেন। দেখেন দুইটার ভিতরে কোনটা বেশি উৎপন্ন হবে এটা কিভাবে এক্সপ্লেইন করবেন, আসেন কিভাবে এক্সপ্লেইন করবেন। এইখানে যে রুলটা কাজ করে সেটা হচ্ছে আপনার মার্কোনিকভ রুল। কোন রুল কাজ করে? মার্কোনিকভ রুল। মার্কোনিকভ রুল। আমরা কি সবাই মার্কোনিকভের রুলটা জানি? আমার মনে হয় কম বেশি আমরা সবাই মার্কোনিকভের রুল জানি, এবং মার্কোনিকভের রুলটা আমরা হয়তো এভাবে শিখে আসছি, তেলা মাথায় তেল দেওয়া। তাহলে মাথায় রাখবেন মার্কোনিকভ রুলটা কি? তেলা মাথায় তেল দেওয়া। যেমন এখন সবাই সমন্বয়কদের পিছনে ছুটতেছে কারণ তেলা মাথায় তেল দিচ্ছে, রাইট? তেলা মাথায় তেল দেওয়া। আছে নাকি এরকম কেউ তেলা মাথায় তেল দেওয়া পার্টি? তেলা মাথায় তেল দেওয়া। এখানে তেল কি মাথায় রাখবেন, এখানে তেল, এখানে তেল হলো তেল ইকুয়াল হাইড্রোজেন। এখানে তেল ইকুয়াল কি? তেল হচ্ছে হাইড্রোজেন, মাথায় রাখবেন এটা। তেল হচ্ছে এবার এখানে কি? হাইড্রোজেন। তেলকে হাইড্রোজেন, তেল মাথায় রাখবেন হাইড্রোজেন। দেখেন তাহলে হাইড্রোজেন হচ্ছে তেল। তাহলে এবার খেয়াল করেন ঠান্ডা মাথায়, দেখেন এইখানে কোথায় তেল বেশি আছে? নিশ্চয়ই এই কার্বনে তেল বেশি। আমি বলতে পারি এখানে কি বেশি? তেল বেশি। আর এখানে কি বলেন তো? এখানে হচ্ছে আপনার তেল কম, রাইট? কারণ এই কার্বনে হাইড্রোজেন কম, এই কার্বনে হাইড্রোজেন বেশি। এখন তেলা মাথায় তেল দেওয়া, দেখেন তো এইখানে এটা ছিল তেলা মাথা, তার উপরে তেল এসে বসছে হাইড্রোজেন। তেলা মাথায় তেল দেওয়া লোকের সংখ্যা কেমন? বেশি না? তাহলে এই যে যৌগটা আছে 2-ক্লোরোপ্রোপেন, এইটা উৎপন্ন হবে হচ্ছে আপনার 90%, কোন কোন বইতে দেওয়া আছে 80%, আপনারা ম্যাক্সিমাম সময় 80% আনসার করবেন। তো বাকি যে যৌগটা আছে এটা তো তেলা মাথায় তেল হচ্ছে না, কারণ এই মাথায় তেল বেশি ছিল, বসছে কে? ক্লোরিন। তাহলে এটা উৎপন্ন হবে 10%, কোন কোন বইতে দেওয়া আছে 20%। আই হোপ আপনারা বুঝতে পারছেন, আই হোপ আপনারা বুঝতে পারছেন। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? এই ছিল অ্যালকিনের শর্টকাট রিঅ্যাকশন। ঠিক আছে, এই হচ্ছে অ্যালকিনের শর্টকাট রিঅ্যাকশন। খুবই সিম্পল, খুবই সহজ, খুবই সিম্পল, খুবই সহজ। ঠিক আছে, খুবই সহজ বিক্রিয়া। এই হচ্ছে অ্যালকিনের সম্পূর্ণ রিঅ্যাকশন। চাইলে আপনারা হচ্ছে এখানে আপনারা এটাকে স্ক্রিনশট দিতে পারেন। আবার আমি তো এটার একটা এইচডি ভার্সন হচ্ছে, মানে এটা এইচডি ভার্সন আপনার ইউটিউব চ্যানেলে আমাদের আপলোড করেই দেবো, সেখান থেকে দেখে নেবেন। পরবর্তীতে যখন রেকর্ড ক্লাস দরকার হবে, করার প্রয়োজন হবে, কারণ ফেসবুকে তো আসলে রেকর্ড ক্লাস করা একটু ডিফিকাল্ট। এইগুলো যদি আপনার মনে থাকে ভাই, এখান থেকেই ঘুরে ফিরে আপনার রিঅ্যাকশন আসবে, অ্যাডমিশন এখান থেকেই ঘুরে ফিরে আসবে। ওকে, আমার মনে হচ্ছে সবাই ক্লিয়ার। আচ্ছা, তারপরে রিঅ্যাকশন অফ ওজন। ঠিক আছে, আমরা এখন ওজনের বিক্রিয়া দেখব। ঠিক আছে, আমরা এখন কোন বিক্রিয়া দেখব? ওজনের বিক্রিয়া। ওকে, আচ্ছা, তো একটু মাথায় রাখবেন এটা হচ্ছে আপনার ওজোনোলাইসিস অফ অ্যালকিন। অ্যালকিনের ওজোনোলাইসিস বিক্রিয়া, অ্যালকিনের ওজোনোলাইসিস বিক্রিয়া। আচ্ছা, তো আমি একটা অ্যালকিন লিখতেছি, ধরেন অ্যালকিনটা হচ্ছে আর সিএইচ ডাবল বন্ড সিএইচ আর, এটা হচ্ছে একটা অ্যালকিন। এই অ্যালকিনের সঙ্গে আমরা O3 বা ওজন যুক্ত করব।
O3 বা ওজন যুক্ত করব, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন এইখানে মাধ্যম হিসেবে কাজ করবে CCl4 এবং পরবর্তীতে আমি জিঙ্কের উপস্থিতিতে পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করব। কি করব? জিঙ্কের উপস্থিতিতে পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করব। মাথায় রাখবেন যে ওজোনোলাইসিসে আদ্র বিশ্লেষণ মাস্ট। ওজোনোলাইসিসে আদ্র বিশ্লেষণ মাস্ট। আদ্র বিশ্লেষণ মাস্ট। আদ্র বিশ্লেষণ কি জিনিস এটা একটু বোঝার চেষ্টা করি। আদ্র বিশ্লেষণ কি জিনিস? ধরেন এইটা হচ্ছে আমার মানি ব্যাগ, এই মানি ব্যাগের সঙ্গে যদি আমি পানি যুক্ত করি তাহলে সেটাই মানি ব্যাগের আদ্র বিশ্লেষণ। কি বললাম? এই মানি ব্যাগটা হচ্ছে আমার মানি ব্যাগ, এটার সঙ্গে যদি আমি পানি যুক্ত করি তাহলে সেটাই কি হবে? আদ্র বিশ্লেষণ। তাহলে কোনো কিছুর সঙ্গে, কথাটা বোঝেন, কোনো কিছুর সঙ্গে পানি যুক্ত করা মানেই হচ্ছে সেটা আদ্র বিশ্লেষণ। ক্লিয়ার? তো আমরা যখন ওজোনোলাইসিস করব তখন আমাকে আদ্র বিশ্লেষণ মানে পানি যুক্ত করা লাগবে মাস্ট। ঠিক আছে? ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? এটুকু মনে রাখবেন। এখন দেখেন একটা গল্প বলি, আসেন একটা গল্প বলি, ঠিক আছে? একটু মনে রাখবেন। একটি রাজার তিনটি মেয়ে বড় মেয়ে প্রেম করে পালালো, এতে রাজা মনে কষ্ট পেল। একটি রাজার তিনটি মেয়ে বড় মেয়ে প্রেম করে পালালো, ফলে রাজা মনে কষ্ট পেল। মনের কষ্টে চিন্তা করলো, এই বাকি যে দুই মেয়ে আছে তারাও যদি পালায় তাহলে আমার মান সম্মান এই রাজ্যে আর থাকবে না। তার চেয়ে এক কাজ করি, এই আমার বাকি যে দুই মেয়ে আছে তাকে আমি বিয়ে দিয়ে দিই। ওকে, সো রাজা কি করতেছে? বাকি দুই মেয়ের জন্য পাত্র খুঁজতেছে, মানে ছেলে খুঁজতেছে। কি খুঁজতেছে? ছেলে খুঁজতেছে। ছেলে মানে কি? সি। তার মানে ছেলে, রাজা কি খুঁজতেছে? সি খুঁজতেছে। সি দ্বারা রসায়নে আমরা কাকে বুঝি? কার্বনকে বুঝি। তার মানে মাথায় রাখবা, রাজা কাকে খুঁজতেছে? কার্বনকে খুঁজতেছে। দেখো এই যে O3, এই হচ্ছে রাজার তিন মেয়ে। বড় মেয়ে প্রেম করে পালাইছে কার সঙ্গে? জিঙ্কের সঙ্গে, ফলে উৎপন্ন হয়ে গেছে জিঙ্ক অক্সাইড। বাকি থাকলো কয় মেয়ে? দুই মেয়ে, অর্থাৎ দুইটা অক্সিজেন। দুইটা অক্সিজেনের জন্য রাজা কি খুঁজতেছে? সি খুঁজতেছে। সি মানে কার্বন। দেখো এই একটা কার্বন আর এই একটা কার্বন। তো রাজা কি করলো? এই কার্বনের সঙ্গে একটা মেয়ের বিয়ে দিল, তাহলে উৎপন্ন হবে কি? RCHO, রাইট? কারণ এখানে RCH আছে, তার সঙ্গে O যুক্ত হয়ে গেল। আবার এইখানে যদি যুক্ত হয় তাহলে উৎপন্ন হয় কি? দেখেন তো, RCHO, রাইট? এখন দেখেন, খেয়াল করেন ঠান্ডা মাথায়, মাঝখানে কি আছে? বন্ধন আছে। এই যে মাঝখানে কি আছে? বন্ধন আছে। দেখেন তো, বিয়ের পরে কি আর তারা একই সংসারে থাকবে নাকি আলাদা হয়ে যাবে? অবশ্যই আলাদা হয়ে যাবে, রাইট? তো এখানে আর বন্ধন থাকবে না, এখানে আপনারা মাঝখানে কি দিবেন? প্লাস চিহ্ন। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? অর্থাৎ সোজা বাংলায় আমাদের এখানে যখন ওজোনোলাইসিস করব, নোট লিখে রাখেন, নোট। একটি অক্সিজেন যাবে জিঙ্কের কাছে, বাকি দুই অক্সিজেন দুই কার্বনে লিখবেন এবং মাঝের ডাবল বন্ড ভেঙে দিবেন। এই হচ্ছে আমাদের নিয়ম, ঠিক আছে? এই হচ্ছে আমাদের নিয়ম ওজোনোলাইসিসের, এটাই হচ্ছে আমাদের নিয়ম, ঠিক আছে? ক্লিয়ার? এই হচ্ছে আমাদের ওজোনোলাইসিসের রুলস। আচ্ছা, এখানেই থাকবে। আশা করি বুঝতে পারছেন, কঠিন কিছু না। ওকে, আচ্ছা, I hope clear. ওকে, ফাইন। সো আসেন আমরা একটা এক্সাম্পল দেখে আসি। ধরেন আমাদের কাছে আছে CH3CH ডাবল বন্ড CH2, এটার নাম কি? প্রোপিন। তার সঙ্গে যুক্ত করতেছেন কাকে? O3, ওজনকে যুক্ত করতেছেন। মাধ্যম হিসেবে কি আছে? CCl4। এবং পরবর্তীতে আপনি আদ্র বিশ্লেষণ করার জন্য কি নিয়ে আসতেছেন? জিঙ্ক এবং পানি নিয়ে আসতেছেন আদ্র বিশ্লেষণের জন্য। আচ্ছা,
এখন দেখেন, খেয়াল করেন, ঠান্ডা মাথায় খেয়াল করেন, একটা অক্সিজেন যাবে কার সঙ্গে? জিঙ্কের সঙ্গে, তাহলে উৎপন্ন হবে কি? জিঙ্ক অক্সাইড প্লাস বাকি যে দুটো অক্সিজেন থাকবে, এটা এই কার্বনে আর একটা এই কার্বনে, এবং মাঝখান থেকে বন্ধনটা কি করবেন? ভেঙে দিবেন। তাহলে উৎপন্ন হয় কি দেখেন তো, CH3CHO প্লাস এইখানে একটা অক্সিজেন যুক্ত করে দিচ্ছেন, তাহলে উৎপন্ন হয় কি দেখেন তো, CH2O, রাইট? কি উৎপন্ন হচ্ছে? CH2O। এখানে যখন অক্সিজেন আসতেছে তাহলে কি উৎপন্ন হচ্ছে? CH2O। এখন আপনি মনে মনে বলতেছেন, ভাইয়া জীবনে তো এরকম টাইপের কোনো জৈব যৌগ দেখি নাই যেটা CH2O। আপনি দেখেন নাই, বাট জিনিসটাকে একটু আমি যদি দেখাই আপনাকে, দেখেন, খেয়াল করেন, CH2O মানে হচ্ছে আপনার HCHO। ক্লিয়ার? HCH, এই এই হচ্ছে আমাদের যৌগ, ঠিক আছে? এই হচ্ছে আমাদের যৌগ। বাস, কাজ শেষ। আই হোপ আপনারা ক্লিয়ার। কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন, কারো কোনো বিন্দুমাত্র কনফিউশন থাকলে বলতে পারেন। তাহলে দেখেন, এটার নাম কি ছিল? এটার নাম ছিল প্রোপিন। এটার নাম কি ছিল? প্রোপিন। তাহলে প্রোপিনকে যদি আমি ওজোনোলাইসিস করি, তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখেন তো, আমরা এখানে পাচ্ছি ইথানেল, এবং এখানে কি পাচ্ছি আমরা দেখেন তো, এখানে আমরা পাচ্ছি মিথানেল। ইথানল এবং মিথানল পাচ্ছি, ইথানল এবং মিথানেল। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে আপনি আমরা বলতে পারেন। কারো কোনো কনফিউশন থাকলে আপনি আমরা বলতে পারেন। ওকে, ডান। ওকে, ফাইন। ওকে, আমরা পরের রিঅ্যাকশনে চলে যাব। দেখেন, রিঅ্যাকশন অফ গ্রিগনার্ড রিঅ্যাক্টেন্ট। রিঅ্যাকশন অফ গ্রিগনার্ড রিঅ্যাক্টেন্ট বাংলায় লিখলে এরকম, গ্রিগনার্ড বিকারক। গ্রিগনার্ড বিকারক বা গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া। গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া। আচ্ছা, ভালো কথা। তাহলে গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া এখন আমরা করব। গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া যদি আমরা করতে যাই, আগে আমাদের গ্রিগনার্ড বিকারক চিনতে হবে। আমরা একটু গ্রিগনার্ড বিকারকটা চিনি আগে। দেখেন, গ্রিগনার্ড বিকারকের সংকেত কি? গ্রিগনার্ড বিকারকের সংকেত আর, তারপর একটা এমজি, তারপর একটা এক্স, আর এমজি এক্স। এটা হচ্ছে গ্রিগনার্ড বিকারকের সংকেত। খুবই 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 ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট সংকেত। এমসিকিউ তে প্রচুর পরিমাণে আসে, এমসিকিউ তে প্রচুর 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 পরিমাণে আসে। ভালো করে মাথায় রাখবেন, আর এম জি এক্স। আর দ্বারা কি বোঝায় বলেন তো? এখানে আর দ্বারা বোঝানো হচ্ছে আপনাকে অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক কোনটা হয়? CH3 একটা অ্যালকাইল মূলক, তারপরে CH3CH2 এটা একটা অ্যালকাইল মূলক, তাই না? এমজি, এমজি দ্বারা কি বোঝানো হয়? ম্যাগনেসিয়াম। এবং এক্স, এক্স দ্বারা কাকে বোঝানো হচ্ছে? হ্যালোজেনকে বোঝানো হচ্ছে। তাহলে অ্যালকাইল মূলকের সঙ্গে ম্যাগনেসিয়াম এবং হ্যালোজেন যুক্ত থাকলে সেটাকে আমরা তখন কি বলবো? গ্রিগনার্ড বিকারক বলবো। সেটাকে আমরা তখন কি বলবো? গ্রিগনার্ড বিকারক বলবো, রাইট? রাইট। তো দেখেন, আমরা এবার একটা গ্রিগনার্ড বিকারক তৈরি করি। আমরা এখান থেকে নিলাম CH3, এখান থেকে নিলাম CH3, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে এখানে হ্যালোজেন হিসেবে আমরা নিলাম একটা ক্লোরিনকে। বাস, এটা একটা গ্রিগনার্ড বিকারক। এখন যদি পরীক্ষায় আসে, আপনার যে এটা কি, বেসিক্যালি এটা কি, এটা যদি আসে পরীক্ষায়, তাহলে আপনি অ্যান্সার কি করবেন? এটা কি অ্যান্সার করবেন? এটা একটা গ্রিগনার্ড বিকারক। দেখি, এটা একটা গ্রিগনার্ড বিকারক। ওকে, ফাইন। তাহলে দেখেন, এবার খেয়াল করেন, CH3MgC, এবার এটা নাম বলি আমরা একটু। CH3 কে আমরা কি বলি? মিথাইল বলি না? মিথাইল। Mg কে আমরা কি বলি? ম্যাগনেসিয়াম। মিথাইল ম্যাগনেসিয়াম, মিথাইল ম্যাগনেসিয়াম। ক্লোরিন কে আমরা কি বলবো? ক্লোরাইড। তাহলে মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। বাস, এটা হচ্ছে একটা গ্রিগনার্ড বিকারক। তো আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে এখন আমরা গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া দেখবো, গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া দেখবো, ঠিক আছে? আচ্ছা, ওকে, আসলে আমরা গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া দেখি। সো তারা ইমোজিনাল মাইকাসে ধরা।
ওকে দেখেন C3MgCl গ্রিগনাট বিকারক, এটা হচ্ছে আমাদের গ্রিগনাট বিকারক যার নাম কি মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আচ্ছা দেখেন এখন এটার সঙ্গে আমরা ফার্স্ট অফ অল কাকে যুক্ত করলাম, দেখেন এটার সঙ্গে আমরা যুক্ত করলাম ফার্স্ট অফ অল পানিকে। মাথায় রাখবেন গ্রিগনাট বিকারকের সঙ্গে যখনই যুক্ত করবেন পানি উৎপন্ন হবে অ্যালকেন, অ্যালকেনের সঙ্গে কি আর সিঙ্গেল বন্ড এইচ বা আপনি বলতে পারেন সি এইচ। সো আসেন দেখেন গ্রিগনাট বিকারকের সঙ্গে যদি আমরা পানি যুক্ত করি, দেখেন গ্রিগনাট বিকারকের সঙ্গে RNGX এর সঙ্গে যদি আমরা পানি যুক্ত করি, পানি যুক্ত করলে উৎপন্ন হবে কি আর সিঙ্গেল বন্ড এইচ। এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি CnH2n+2। এটা কি, এটা হচ্ছে আপনার অ্যালকেন, রাইট। গ্রিগনাট বিকারকের সঙ্গে পানি যুক্ত করলে, দেখেন গ্রিগনাট বিকারকের সঙ্গে পানি যুক্ত করলে কি উৎপন্ন হয়, অ্যালকেন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়, অ্যালকেন। আচ্ছা এবার খেয়াল করেন গ্রিগনাট বিকারক তার সঙ্গে যদি আমরা যুক্ত করি HCHO, কি যুক্ত করি HCHO, এবং পরবর্তীতে যদি আমরা পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করি, কি দ্বারা আদ্র বিশ্লেষণ করি, পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করি, তাহলে কি উৎপন্ন হবে, জাস্ট মাথায় রাখবেন উৎপন্ন হবে 1 ডিগ্রি অ্যালকোহল। কি উৎপন্ন হবে, 1 ডিগ্রি অ্যালকোহল। আচ্ছা তারপর দেখেন গ্রিগনাট বিকারক তার সঙ্গে যদি আমরা CH3CHO যুক্ত করি, CH3CHO, এবং পরবর্তীতে যদি আমরা পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করি তাহলে উৎপন্ন হবে 2 ডিগ্রি অ্যালকোহল, যাকে আমরা সেকেন্ডারি অ্যালকোহল বলি। গ্রিগনাট বিকারকের সঙ্গে যদি আমরা একটু খেয়াল করেন CH3 যুক্ত করি এবং পরবর্তীতে পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করি তাহলে উৎপন্ন হবে হচ্ছে আপনার 3 ডিগ্রি অ্যালকোহল, রাইট। ওকে, এবং গ্রিগনাট বিকারকের সঙ্গে যদি আমরা কার্বন ডাই অক্সাইড যুক্ত করে পরবর্তীতে পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করি তাহলে উৎপন্ন হবে হচ্ছে আপনার RCOOH, যাকে আমরা বাংলায় বলি কার্বক্সিলিক অ্যাসিড, যাকে আমরা কি বলবো, কার্বক্সিলিক অ্যাসিড। ওকে আচ্ছা দেখেন এবার খেয়াল করেন ট্রিকটা কি এখানে, হোয়াট ইজ দ্য ট্রিক। আচ্ছা এবার আমরা ট্রিকটা বলি এখানে ট্রিকটা কি, দেখেন খেয়াল করেন ঠান্ডা মাথায় যে এইখানে গ্রিগনাট বিকারকের সঙ্গে আমরা কয়টা কার্বন যুক্ত, মানে কি যুক্ত করছি, মিথানল। কয়টা কার্বন, একটা, তাহলে উৎপন্ন হবে কি 1 ডিগ্রি অ্যালকোহল। গ্রিগনাট বিকারকের সঙ্গে আমরা কি যুক্ত করছি, ইথানল। কয়টা কার্বন, 2টা, তাহলে কি উৎপন্ন হবে 2 ডিগ্রি অ্যালকোহল। গ্রিগনাট বিকারকের সঙ্গে আমরা 3টা কার্বন বিশিষ্ট প্রোপানন যুক্ত করছি, কি যুক্ত করছি, প্রোপানন। কয়টা কার্বন, 3টা কার্বন। কয়টা কার্বন, 3টা, তাহলে উৎপন্ন হচ্ছে কি 3 ডিগ্রি অ্যালকোহল। ক্লিয়ার, অর্থাৎ যতগুলো কার্বন সংখ্যা ইকুয়াল অ্যালকোহলের ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ট্রিকটা হচ্ছে আমাদের কার্বন সংখ্যা ইকুয়াল অ্যালকোহলের ডিগ্রি। ট্রিক হচ্ছে আপনার কার্বন সংখ্যা ইকুয়াল অ্যালকোহলের ডিগ্রি। তবে হ্যাঁ এখানে একটা শর্ত আছে, এটা সবসময় কিন্তু খাটে না, তবে আপনাদের পরীক্ষায় যেটা আসবে তাতে এইটুকু হলেই না, তাতে এই ট্রিকটা খাটবে আর কি। আপনাদের পরীক্ষায় যেগুলো আসে তাতে এই ট্রিকটা খাটে, নির্ভয়ে খাটাইতে পারেন, কোনো সমস্যা নাই। বুঝছেন, আই হোপ ক্লিয়ার। আচ্ছা ওকে ফাইন, তাহলে আমরা এবার একটু এক্সাম্পলে চলে যাই। ঠিক আছে, আমরা একটু এক্সাম্পলে চলে যাই। দেখেন আসেন আমরা এক্সাম্পল রিঅ্যাকশন। আচ্ছা এক্সাম্পল রিঅ্যাকশন কেমন, গ্রিগনাট বিকারকের। সো আমরা একটা গ্রিগনাট বিকারক হিসেবে নিলাম, ধরেন আমরা একটা গ্রিগনাট বিকারক হিসেবে নিলাম CH3MgCl। এটার সঙ্গে আমরা যদি পানি যুক্ত করি, কি যুক্ত করি, পানি যুক্ত করি, তাহলে কি উৎপন্ন হবে, দেখেন তো আমরা একটু আগে শিখে আসছি অ্যালকেন উৎপাদন হবে, রাইট। তো অ্যালকেনটা দেখতে কেমন হবে, দেখেন তো এখানে কার্বন আছে কয়টা, একটা, তাহলে যে অ্যালকেনটা উৎপন্ন হবে সেই অ্যালকেনের কার্বন হবে কয়টা, একটা, তাহলে এক কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি, মিথেন। তাহলে এখানে উৎপন্ন হবে কি CH4 বা মিথেন। ক্লিয়ার এটুকু, ওকে ফাইন। আচ্ছা
এবার দেখেন C3MgCl এটার সঙ্গে যদি আমরা HCH যুক্ত করি এবং পরবর্তীতে পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করি তাহলে কি উৎপন্ন হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এখানে কি উৎপন্ন হবে 1 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে। বাট এবার একটু মাথায় রাখবেন, হবে 1 ডিগ্রি কিন্তু কার্বন সংখ্যা বৃদ্ধি পাবে, কার্বন সংখ্যা বৃদ্ধি পাবে, এটা একটু মাথায় রাখবেন, কার্বন সংখ্যা বৃদ্ধি পাবে, ঠিক আছে। তাহলে এই যে তিনটা রিয়াকশন 1 2 3, এই যে তিনটা রিয়াকশন এখানে মাথায় রাখবেন কার্বন সংখ্যা বৃদ্ধি পায়, কার্বন সংখ্যা কি হয় বৃদ্ধি পায়। কত করে বৃদ্ধি পাবে, কত করে বৃদ্ধি পাবে, এখানে কয়টা কার্বন যুক্ত হচ্ছে একটা, এইখানে যে কার্বন থাকবে তার সঙ্গে 1 যুক্ত হবে, এখানে কয়টা কার্বন আছে 2টা, তাহলে এখানে যে কার্বন থাকবে তার সঙ্গে 2 যুক্ত হবে, এখানে যে কার্বন থাকবে তার সঙ্গে কয়টা কার্বন যুক্ত হবে 3টা যুক্ত হবে এই বিক্রিয়াতে। দেখেন খেয়াল করেন, তাহলে এই CHO C3MgCl তার সঙ্গে HCHO যুক্ত করতেছি আমরা, তাহলে উৎপন্ন হবে কি দেখেন তো C3CH2OH 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, নাম কি এটার ইথানল, তাই না। তাহলে দেখেন তো আমরা বলতে পারি না যে মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সঙ্গে মিথানেল যুক্ত করলে উৎপন্ন হয় ইথানল। ভেরি মাচ ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। এবার খেয়াল করেন মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটার নাম কি বললাম ভাইয়ারা, এটার নাম বললাম মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তাহলে এখন দেখেন মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সঙ্গে আমরা যদি হচ্ছে আপনারা যুক্ত করি C3CHO এবং পরবর্তীতে পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করি তাহলে কি উৎপন্ন হবে দেখেন তো, তাহলে উৎপন্ন হবে হচ্ছে আপনার 2 ডিগ্রি অ্যালকোহল, রাইট। তাহলে 2 ডিগ্রি অ্যালকোহলটা কিভাবে লিখবেন, আপনি আগে এটাকে লেখেন CH3CH লিখছেন, আচ্ছা এবার এই যে CH3 আছে এই CH3 থেকে লিখবেন, এবার এই কার্বনে একটা OH লাগাই দেন, শেষ, ক্লিয়ার, বাস এটা উৎপন্ন হয়ে গেল। এইটা হয়ে গেল আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল। এখন এটার নাম কি, যদি একটু আমরা নাম দেখতে যাই, দেখেন এটার নাম হচ্ছে আপনার প্রোপানল 2, এটার নাম হচ্ছে আপনার প্রোপানল 2। ঠিক সেম ভাবে দেখেন আমরা এবার যদি এটার সঙ্গে যুক্ত করি C3COCH3 এবং পরবর্তীতে পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করি তাহলে কি উৎপন্ন হবে দেখেন তো 3 ডিগ্রি অ্যালকোহল। 3 ডিগ্রি অ্যালকোহল কিভাবে লিখবেন, আগে এই যৌগটা লিখবেন। দেখেন এখানে আগে কি করছিলাম, এই বিক্রিয়ার ক্ষেত্রে আগে এই যৌগটা লিখছি না, তাহলে এবারও আগে এই যৌগটা লিখবো। তাহলে CH3C, অক্সিজেন বাদ দিয়ে লিখবেন কিন্তু, হ্যাঁ CH3, ওকে। এইখান থেকে আসতেছে CH3 আসতেছে না, তাহলে এই কার্বনের সঙ্গে আপনি CH3 লেখেন, ওকে ফাইন। এবার এই অক্সিজেন যেটা ছিল সেই অক্সিজেনটাকে লেখেন এবং তার সঙ্গে একটা H যুক্ত করে অ্যালকোহল বানাবেন, কারণ আপনি জানেন তো, আপনি তো জানেন যে এখানে অ্যালকোহল সৃষ্টি হবে, রাইট, অ্যালকোহল সৃষ্টি হবে। সো দেখেন তো আলটিমেটলি এখানে কি সৃষ্টি হলো, এই যে যৌগটা উৎপন্ন হলো এই যৌগটার নামটা কি, এই যৌগটার নাম হচ্ছে আপনার, দেখেন তো কয় নাম্বার কার্বনে OH আছে, 2 নাম্বার কার্বনে আছে না, 1 2 3, তাই না। আর 2 নাম্বার কার্বনে কি আছে, একটা মিথাইল মূলক আছে, যেটার নাম হচ্ছে 2 মিথাইল প্রোপানল 2, 2 মিথাইল প্রোপানল 2। এই হচ্ছে আমাদের বিজ্ঞান বিকারকের রিঅ্যাকশন। ক্লিয়ার এটুকু, খুবই সিম্পল রিঅ্যাকশন, খুবই সিম্পল, খুবই সহজ, মানে কঠিন কিছু না কিন্তু, কঠিন কিছু একদমই না। ওকে আসেন আমরা আরেকটা एग्जांपल দেখে আসি। এবার আমরা এই গ্রিডার বিকারকের সঙ্গে কার্বন ডাই অক্সাইড যুক্ত করব এবং পরবর্তীতে পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করব। সো এখানে কয়টা কার্বন, একটা, এখানে কয়টা কার্বন, 2টা। তাহলে দেখেন এইখানে 1 এবং এইখানে 1, কার্বন সংখ্যা যোগ করেন, তাহলে 1 আর 1 কত হয়, 2 হয়। তাহলে এখানে যে অ্যাসিডটা উৎপন্ন হবে সেই অ্যাসিডটা কি হবে, 2 কার্বন বিশিষ্ট অ্যাসিড, সেই অ্যাসিডটা কি হবে 2 কার্বন বিশিষ্ট অ্যাসিড। 2 কার্বন বিশিষ্ট অ্যাসিডের সংকেত কি, নাম কি, ইথানোয়িক অ্যাসিড। তাহলে ইথানোয়িক অ্যাসিডের নাম সংকেতটা কেমন, C3COOH, ওকে। তাহলে দেখেন তো C3MgCl মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তার সঙ্গে আমরা কার্বন ডাই অক্সাইড যুক্ত করে পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করলে কি উৎপন্ন হবে, কি উৎপন্ন হবে দেখেন তো, কি উৎপন্ন হবে বলেন 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 বলেন, ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। ক্লিয়ার, আই হোপ ক্লিয়ার।
ইথানোয়িক অ্যাসিড। আচ্ছা, ওকে, আমরা তাহলে পরের রিঅ্যাকশনে চলে যাই। পরের রিঅ্যাকশনে আমরা চলে যাচ্ছি, ঠিক আছে? পরের রিঅ্যাকশনে চলে যাচ্ছি। রিঅ্যাকশন অফ কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডের আমরা রিঅ্যাকশন দেখবো এবার। কার্বক্সিলিক অ্যাসিডের রিঅ্যাকশন। আচ্ছা, তো কার্বক্সিলিক অ্যাসিডের সংকেত কি? আমরা সবাই খুব ভালো করেই জানি যে কার্বক্সিলিক অ্যাসিডের সংকেত হচ্ছে RCOOH। RCOOH। ওকে, দেখেন তাহলে কার্বক্সিলিক অ্যাসিড আছে RCOOH, তার সঙ্গে আমরা কি যুক্ত করব? কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে আমরা আবার অনেক কিছুই যুক্ত করব। প্রথমে যুক্ত করলাম আমরা অ্যালকোহল, তারপরে আমরা যুক্ত করব হচ্ছে আপনার কার্বক্সিলিক অ্যাসিড নিজেই RCOOH, তারপরে আমরা যুক্ত করব আমরা তারপরে আমরা যুক্ত করব NH3 অ্যামোনিয়া। তাহলে দেখেন কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে আমরা তিনটা জিনিস যুক্ত করতেছি, অ্যালকোহল, কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে কার্বক্সিলিক অ্যাসিড এবং কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে আমরা যুক্ত করতেছি অ্যামোনিয়া। তিনটা জিনিস আমরা যুক্ত করতেছি, ঠিক আছে? দেখেন, ওকে, তো এবার এখান থেকে ট্রিক লিখে রাখেন। ট্রিক পানি লিখবা আগে, তারপর যা থাকবে তা লিখবা একসাথে, কথাটা একটু ভালো করে খেয়াল করেন। পানি লিখবেন আগে, তারপর যা থাকবে তা লিখতে হবে একসাথে। পানি লিখবেন আগে, তারপর যা থাকবে তা লিখবেন একসাথে। আগে পানি, তারপরে বাদ বাকি সব। ওকে, ফাইন। তাহলে দেখি আমরা একটু ডিফারেন্ট করার জন্য এই অ্যালকোহলটাকে আমরা লিখলাম R-OH, এই কার্বক্সিলিক অ্যাসিডটাকে লিখলাম R-COOH। ওকে, একটু জাস্ট এই আর এবং এই আর এর ভিতরে পার্থক্য করার জন্য, মানে এই অ্যালকাইল মূলক এবং এই অ্যালকাইল মূলক পার্থক্য করার জন্য এই অ্যালকাইল মূলকটাকে আমরা R- বললাম, আর কার্বক্সিলিক অ্যাসিডের অ্যালকাইল মূলকটাকে আমরা R- বললাম। তাহলে আগে লিখতে হবে কি? পানি। লিখলাম আমি পানি, H2O লেখা হয়েছে। যখন H2O যখন গঠিত হয় তখন H2O তে কি লাগে বলেন তো? H2O গঠিত হতে গেলে লাগে OH- এবং H+। তো এই H2 OH- এবং H+ আসবে কোন জায়গা থেকে? নিশ্চয়ই এই জায়গা থেকে আসবে। তাহলে এখান থেকে আপনি নেন OH-, এখান থেকে নেন H+, বাকি থাকলো কি দেখেন তো? এখানে RCOO, তাহলে বাকি থাকে হচ্ছে RCOO। এখানে বাকি থাকে কি? RCOO। এটাকে আমরা সায়েন্সের ফ্যান্সি ভাষায় কি বলি বলেন তো? এটাকে আমরা বলি স্টার, রাইট? এটাকে আমরা কি বলি? স্টার বলি। ক্লিয়ার? ঠিক সেম ভাবে সেকেন্ড যে রিঅ্যাকশন, আগে কি লিখবো? আগে লিখবো পানি, লিখলাম আমি পানি। ওকে, ফাইন। পানি তৈরি করতে গেলে কি লাগে? OH- এবং H+। তাহলে এখান থেকে আমি নিলাম OH-, এখান থেকে নিলাম আমি H+। তাহলে দেখেন তো এখান থেকে বাকি থাকে কি? RCOO বাকি থাকে, তাহলে লিখলাম আমি RCOO। এখানে বাকি থাকতেছে কি দেখেন তো? RCO বাকি থাকতেছে না? তাহলে আমি সেটাকে লিখতে পারি OCR'। এখন এই জিনিসের নামটা কি বলেন তো? এই জিনিসের নামটা কি? এই জিনিসের খুব সুন্দর একটা নাম আছে। এই যেটা উৎপন্ন হলো কে বলে, এটার নাম আছে, খুব সুন্দর একটা নাম আছে। এটার একটা সুন্দর নাম হচ্ছে, মানে এটার নাম হচ্ছে আপনার অ্যাসিড অ্যানহাইড্রাইড। ওকে, এটার নাম হচ্ছে আপনার অ্যাসিড অ্যানহাইড্রাইড। ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, ঠিক সেম ভাবে দেখেন, তাহলে আমরা যদি কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে NH3 যুক্ত করি, কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে NH3 যুক্ত করলে কি উৎপন্ন হবে বলেন তো? H2O, লিখলাম H2O প্লাস। এখন H2O যখন উৎপন্ন হয়েছে তখন লাগতেছে কি? H+ এবং OH-, রাইট? তো এই NH3 থেকে কি আসবে? নিশ্চয়ই H+ আসবে, এবং এখান থেকে যাবে কি? OH-। তো দেখেন তো এই NH3 থেকে যদি H+ যায় তাহলে বাকি থাকে কি? NH2, আর এখানে বাকি থাকতেছে কি? RCO। তাহলে আমরা লিখতে পারি RCO সিঙ্গেল বন্ড NH2। ওকে, তো এই যে জিনিসটা আছে এটার নাম কি? এটার নাম কি? যে দেখেন RCO NH2, এটার নাম কি? খুব সুন্দর একটা নাম আছে, এটার নাম হচ্ছে আপনার অ্যাসিড অ্যামাইড।
অ্যাসিড অ্যামাইড। ওকে, এটা সুন্দর একটা নাম হচ্ছে অ্যাসিড অ্যামাইড। ওকে, তো দেখেন তো কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে অ্যালকোহল যুক্ত করলে পাওয়া যাচ্ছে এস্টার। এই বিক্রিয়ার নাম হচ্ছে এস্টারিফিকেশন বিক্রিয়া। বিক্রিয়াতে এস্টার উৎপন্ন হয়, সেজন্য নাম দেওয়া হচ্ছে এস্টারিফিকেশন রিঅ্যাকশন। এস্টারিফিকেশন রিঅ্যাকশন, এই যে এই বিক্রিয়ার নাম। দ্বিতীয় বিক্রিয়াতে কি উৎপন্ন হচ্ছে? কার্বক্সিলিক অ্যাসিড এবং কার্বক্সিলিক অ্যাসিড যুক্ত করা হলে উৎপন্ন হবে কি? পানি এবং অ্যাসিড অ্যানাইড, রাইট? কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে অ্যামোনিয়া যুক্ত করলে উৎপন্ন হবে পানি এবং অ্যাসিড অ্যামাইড। বুঝছেন নাকি বুঝেন নাই? বুঝছেন নাকি বুঝেন নাই? আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন। এবার দেখেন এই এস্টারের সঙ্গে যদি পানি যুক্ত করা হয় তাহলে উৎপন্ন হবে হচ্ছে আপনার অ্যালকোহল এবং কার্বক্সিলিক অ্যাসিড। এই অ্যাসিড অ্যানহাইড্রেটের সঙ্গে যদি পানি যুক্ত করা হয় তাহলে উৎপন্ন হবে হচ্ছে আপনার কার্বক্সিলিক অ্যাসিড এবং কার্বক্সিলিক অ্যাসিড। অ্যামাইডের সঙ্গে যদি পানি যুক্ত করা হয়, মাথায় রাখবেন, তাহলে উৎপন্ন হবে হচ্ছে আপনার কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যামোনিয়া। কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যামোনিয়া, এটাই হচ্ছে আপনার কার্বক্সিলিক অ্যাসিডের রিঅ্যাকশন। ইন শর্ট, একবারে কতগুলো রিঅ্যাকশন আপনি দেখতে পাচ্ছেন? অনেকগুলো রিঅ্যাকশন, অনেকগুলো। এই হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের রিঅ্যাকশন। এই ছিল আজকে আমাদের ক্লাস, ঠিক আছে? আমাদের আজকে এই পর্যন্তই পড়ার টার্গেট ছিল, তো আমরা আমাদের টার্গেটটা ফিল আপ করেছি। এবং অর্গানিকের হ্যাক্স বা অর্গানিকের রিঅ্যাকশন ট্রিক্স আমি যতটুকু সম্ভব দেখিয়েছি। এখানে যে শেষ রিঅ্যাকশন ট্রিক্স তা না, রিঅ্যাকশন ট্রিক্স আরো আছে, বাট আজকের ক্লাসে সব না, অনেক রাত হয়ে গেছে। আমরা ইনশাল্লাহ অর্গানিকের ক্লাস নিয়ে আবারও ফেরত আসবো। সেই পর্যন্ত সবাই আমাদের সঙ্গে থাকবা আশা করি, ঠিক আছে? তো আজকের ক্লাসটা করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।